হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। গিটার খুবলে খাওয়া ক্ষত-বিক্ষত লাশের সামনে হাঁটু গেড়ে বসে আছে লতা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লতা নিজের হাত দুটো দিয়ে গীতার চোখ দুটো ঢেকে দিল। না জানি কতটা যন্ত্রণা সহ্য করেছে মেয়েটা। বড্ড কষ্ট হচ্ছে লতার। কোথাও একটা নিজেকে দোষী মনে করছে সে। হয়তো সে চাইলে এই মেয়েটাকে বাঁচাতে পারত, হয়তো, হয়তো না। লতার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে পলাশ। কিছু বলার মতো ভাষা নেই। শুধু ভাবছে গীতার মতো যদি আজ লতা না বাড়ির উঠোন জুড়ে মানুষের সমাগম। লতার জোরাজুরিতেই এক প্রকার নিয়ে আসতে বাধ্য হয়েছে পলাশ। গীতার মা তো এখনো কেঁদে চলেছে। এর মাঝে লতার কানে ভেসে ওঠে কিছু কথা। মাইয়া মানুষ তো চলন বলন করন লাগে না, সামলায় চলন লাগে, নাইলে এমন তো হইবই। কিছু মানুষ নিন্দা করছে গীতাকে নিয়েই। কেন? সেখানে সে ভুক্তভোগী, সেখানে ওকেই কেন দোষী বলা হচ্ছে? লতা সহ্য হল না কথাগুলো, উঠে দাঁড়িয়ে লোকগুলোর কাছে গেল। আপনারা নিজেরাও তো মেয়ে, আপনাদের বাড়িতেও তো বউ পোলাপান আছে, তাই না? একটা মেয়ে এইভাবে শেষ হয়ে গেছে আর আপনারা ওরই দোষ দিচ্ছেন। মায়াটা বাচ্চা নাই, ওরই এই জানোয়ারটা মাইরা ফেলছে। ওর অবস্থাটা দেখছেন, ওর বাড়ির মানুষের অবস্থা দেখছেন। এত কিছুর পরেও সব দোষ এই প্রাণহীন গীতার। ছি ছি ছি, আপনাদের লেগা ওই ধর্ষণগুলা বাইচ্চা যায়। লতা উত্তেজনায় কি বলেছে সে জানে না, কিন্তু সে ভুল কিছু তো বলেনি। এই সমাজে সব দোষ কেন মেয়েদের দেওয়া হবে? কেন? পলাশ এসে লতার হাত ধরে সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর উদ্দেশ্যে বলল। দোষ মেয়েদের না দিয়ে পারলে আপনাদের ঘরের ছেলেদের শিক্ষা দিন কিভাবে মেয়েদের সাথে ব্যবহার করতে হয়। না হলে আপনাদের সন্তানরা যে দর্শন করবে না বলা যায় না। পলাশ লতার হাত ধরে ওকে নিয়েই চলে গেল। ওখানে লতাকে না রাখাই ভালো। একটু পর গীতাকে পোড়ানো হবে। লতা এটা সহ্য করতে পারবে না। সন্ধ্যার ছাপ ছড়িয়ে গেছে। বিনা বাক্যে দুজনে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। নীরবতা ভেঙে লতা বলল। পলাশ ভাই, আমি কেন গীতারে ফেলে রেখে আসলাম? আমি থাকলে হয়তো ওরে বাঁচাইতে পারতাম, তাই না? আচ্ছা, ওর জায়গায় যদি আমি। আর কিছু বলতে পারল না লতা। পলাশ ঠাস করে চর বসিয়ে দিল লতার গালে। এত সময় ধরে রাখা অশ্রুগুলো মুহূর্তেই বাঁধ ভেঙে বেরিয়ে আসতে লাগলো। পলাশ শক্ত করে লতাকে জড়িয়ে ধরল। লতা পাগলের মতো গলা ফাটিয়ে কান্না করতে করতে বলল। আল্লাহ, ও আল্লাহ, আমরা কই যাবো আল্লাহ? আচ্ছা পলাশ ভাই, ওই জানোয়ারটার শাস্তি হইব না? আচ্ছা, কি শাস্তি হইব? জেল নাকি ফাঁসি? এসব কিছুই ওদের জন্য যথেষ্ট না। পলাশ লতার গালে হাত রেখে মুখটা উঁচু করে বলে। ওই জানোয়ারদের শাস্তি ভয়ঙ্কর হইব, যা দেইখা শয়তান পর্যন্ত ভয় পাইয়া যাইব। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো সযত্নে মুছে দিল পলাশ। চোখের ইশারায় আশ্বাস দিল আল্লাহ ঠিকই শাস্তি দেবে। বাড়িতে চল, আপা চিন্তা করতাছে। লতা মাথা নাড়িয়ে হাঁটতে লাগলো। পায়ে পা মিলিয়ে হাঁটছে দুজনে। হঠাৎ পলাশ থেমে গেল। লতা কপাল কুঁচকে তাকালো। বিনি। হুম। কিছু সময় চুপ রইল পলাশ। পর মুহূর্তে বলল। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোর কিছু হইলে আমি বাঁচবো না বিনি। লতার বুকটা ছ্যাদ করে উঠল। এই ছেলেটা যে তাকে পাগলের মতো ভালোবাসে তা সে জানে, খুব ভালো করেই জানে। সেও তো বাসে, বড্ড বেশি ভালোবাসে। সৃষ্টিকর্তা কেন আমার সাথে এমনটা করলেন? আমি কেন স্বাভাবিক হতে পারছি না? কেন কেন এই অতীত আমার পিছু ছাড়ছে না? আর বর্তমানে যে নতুন এক মায়াজালে আটকে পড়ে যাচ্ছে। কি করব আমি? কলব রেখে ডায়েরি বন্ধ করে ফেললো কাকন। এই মানসিক যন্ত্রণা আর নিতে পারছে না সে। কেন এমন হচ্ছে? কেন তার মন অবাধ্য হচ্ছে বারবার? এখানে সে নিজেই চায় না জড়াতে। চেয়ার থেকে উঠে আলমারির কাছে গেল কাকন। সেখান থেকে একটি কালো বোরখা বের করলো। দ্রুত বোরখা পরে গায়ে কালো ওড়না জড়িয়ে বাড়ির পেছনের রাস্তা দিয়ে বাইরে চলে গেল। যা আর কারণ নজরে না পড়লেও নজরে পড়ে তেজওয়ানের। এই রাত করে কোথায় যাচ্ছে কাকন? কাকন কিছু দূর আসতেই একটি কালো গাড়ি এসে থামে তার সামনে। কাকন এক সেকেন্ড সময় নষ্ট না করে গাড়িতে উঠে বসে। গাড়ি চলে যায় তার গন্তব্যে। পেছন থেকে লুকিয়ে সবটা পর্যবেক্ষণ করে তেজওয়ান।
কেসগুলো নিয়ে সারাদিন ব্যস্ত ছিল সে। মাত্র বাড়িতে যাওয়ার জন্য হাঁটছিল, রাস্তায় কাকনকে দেখে থেমে যায়। কিছু একটা ভেবে পিছু নেয় তার, কিন্তু প্রশ্ন হচ্ছে কাকন যাচ্ছেটা কোথায়, তাও এই রাত 9টার সময়। হুট করে মনে পড়ল আফিফের বলা একটি কথা। তেজওয়ান মনে মনে কিঞ্চিত পরিমাণ হাসল, পা বাড়ালো বাড়ির দিকে। আফিফ আগেই চলে এসেছিল, তাই তেজওয়ান এখন একা। তেজওয়ান ভুল না করলে কাকন এখন স্টেশনে যাচ্ছে, তাও জুবায়েরকে আনতে। আফিফ বলেছিল জুবায়ের সম্পর্কে কিছুটা। আফিফের সাথে ভালো খাতিরও তৈরি হয়েছিল শুনেছে। শীতের মাঝামাঝি এই সময়টা সব থেকে বেশি রোমাঞ্চকর, অন্যরকম এক শিহরণ কাজ করে। ভার্সিটি লাইফে এই সময় ভ্রমণে চলে যেত, পাহাড়, সমুদ্র, জঙ্গল এক্সপ্লোর করে বেরিয়েছে কতবার তার হিসেব নেই তেজওয়ানের। রাতের এই সময়টাতে আগুন জ্বালিয়ে আড্ডা দিতে বসতো সবাই, গান বাজনা, হাসি মজা, কত কিছু। তবে তেজওয়ান শুধু নীরবে বসে বসে উপভোগ করত তেজওয়ানের শান্ত আচরণ। বলতে গেলে সে একজন ইন্ট্রোভার্ট, যার কারণে তার বন্ধুরাও কোনো কিছুতে জোর করতো না। তেজওয়ানের মনে পড়ে যায় তাদের শেষ ভ্রমণের কথা। কি বিচ্ছিরি কাজ করেছিল সেবার। তার এই রূপ বোধহয় তার বন্ধুরা কল্পনাও করেনি কোনোদিন, আর সেটাই করেছিল তেজওয়ান। সেবার তাদের গন্তব্য ছিল সোনারগাঁও। সব ঠিকঠাক ছিল, বিপত্তি বাধে আসার পথে তাদের গাড়ি ডাকাত আটক করে। সকলে তখন কি করবে না করবে এসব ভাবছিল, কিন্তু তেজওয়ান সে চুপচাপ গাড়িতে বসে ফোন টিপছিল। ততক্ষণে ডাকাতরা সবাইকে গাড়ি থেকে নামিয়েছে, বাকি শুধু তেজওয়ান। তারা 7 জন ছিল। হাইসের লাস্ট সিটে বসে ফোন ঘাঁটছিল, যেন কিছুই হয়নি এখানে। ডাকাতদের মাঝে একজন বারবার নামতে বললেও কোনো প্রতিক্রিয়া করেনি তেজওয়ান। উল্টো এমনভাবে বসেছিল যেন এখানে কেউ তাকে কিছুই বলছে না। তেজওয়ানের এমন ভাবলেশীন আচরণে মুহূর্তেই মেজাজ বিগড়ে যায় লোকগুলোর। একজন তেজওয়ানের কলার ধরে বিশ্রী ভাষায় গালি দিয়ে বসে। ওই মাল, শোনোস না আমগো কথা? ব্যাস এতটুকুই। তেজওয়ান শুধু একবার লোকটার দিকে তাকিয়েছিল, নিজের কলারের দিকে তাকিয়ে আবার লোকটার দিকে তাকায় তেজওয়ান। ঘাড় কাত করে কিছু বিড়বিড় করে হাসে। পর মুহূর্তে পা দিয়ে সজোরে লাথি মারে লোকটার পেটে। লোকটা এক ঝটকায় নিচে পড়ে যায়। তেজওয়ান গাড়ি থেকে নেমে এক হাত দিয়ে নিজের কলার ঠিক করে তাকায় বাকিদের দিকে। সবাই মিলে তেড়ে আসে তেজওয়ানের দিকে। তেজওয়ানের পেটে একটি লাথি মারে। তেজওয়ানকে দেখতে তখন হিংস্র কোনো প্রাণীর মতোই লাগছিল, চোখ দিয়ে যেন এখনই আগুন বেরিয়ে আসবে। নিজের শার্টের হাতাটি গুটিয়ে এলোপাথারি মারতে থাকে লোকগুলোকে। তেজওয়ানকে দেখে তার বাকি বন্ধুরাও এগিয়ে আসে। একজনের কাছে বন্দুক ছিল। তেজওয়ান সুযোগ বুঝে বন্দুকটা নিজের কাছে নিয়ে একজনের মাথা বরাবর তাক করে। সাথে সাথে সবাই থেমে যায়। তেজওয়ান যে লোকটার দিকে বন্দুক তাক করেছে সেই তাকে গালি দিয়েছিল। তারপর বল, কি যেন বলছিলি? লোকগুলো আস্তে আস্তে পিছোতে লাগলো। তেজওয়ান সাথে সাথে সামনে থাকা লোকটার গায়ে গুলি করে। লোকটা সাথে সাথে বসে পড়ে। তেজওয়ান বন্দুকের বাকি গুলিগুলো খুলে নিয়ে নিজের পকেটে রেখে বন্দুকটা তাদের দিকে ছুঁড়ে মারলো। ফিসেল হেসে বলল, আর কোনোদিন ভাগ্যক্রমে তোরা যদি আমার সামনে পড়িস, তাহলে এই গুলিগুলো পায়ে নয়, সোজা খুলিতে লাগবে। মাইন্ড ইট। তেজওয়ান গাড়িতে গিয়ে বসে পড়ে। তেজওয়ানের এহেন কাণ্ডে তার বন্ধুরা হতবাক হয়ে সেখানেই দাঁড়িয়েছিল। তেজওয়ান আবার ফোন বের করে চালাতে লাগলো। শান্ত কণ্ঠে বলল, বলদের মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠ। সেদিন সবাই তেজওয়ানের এমন আচরণের ব্যাখ্যা খুঁজে পায়নি। এসব ঘটে যাওয়ার পরেও এতটা স্বাভাবিক কি করে আছে এই ভাবনায় সারা রাস্তা পার করে দিয়েছিল সবাই। বারান্দায় দাঁড়িয়ে এসবই ভাবছিল তেজওয়ান। হাতে থাকা চাটা কতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তার এই হুটহাট আচরণটা তার কাছে অস্বাভাবিক নয়, কারণ এটাই তার আসল ব্যক্তিত্ব। স্যার, নতুন লাশ পাওয়া গেছে। আফিফের কথা কানে আসতেই হাতে থাকা চায়ের কাপটা রেখে শান্ত কণ্ঠস্বরে জিজ্ঞেস করলো, কোথায় আর কে? আফিফ সিরিয়াস মুখভঙ্গিতে বলল, লিটন গীতার ধর্ষক, আর মৃত্যুর ধরন আমাদের কেসের সাথে মিলে গেছে। তেজওয়ান কোনো প্রতিক্রিয়া করলো না, যেন সে জানতো এমন কিছুই হবে। আফিফ প্রশ্ন করলো, এই প্রথম আমার সেই খুনিটাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। সে যা করেছে ভালোই করেছে। তেজওয়ান বাঁকা হেসে বলল, সে সব সময় ভালোই করেছে। মানে বাকিরা তো নিরপরাধী ছিল স্যার।
তেজন চেহারায় গম্ভীরতা এনে বলল। কোনো কালেই না, লেটস গো। তেজন হাঁটা ধরে। আফিফ হিসাব মেলাতে শুরু করে তেজনের কথার মানের। এই কয়েকদিন তো ঠিক মতো সে কাজই করতে পারেনি, এর মধ্যেই কি স্যার কিছু প্রমাণ পেয়েছে? হয়তো আফিফ সামনে তাকিয়ে দেখে তেজন নেই, এতক্ষণে নিচে চলে গেছে। আফিফও দৌড় লাগায়। এখন তাদের গন্তব্য লিটনের লাশের কাছে। যতবারই লিটনের লাশটার কথা মাথায় আসছে ততবারই অন্তত আত্মা কেঁপে উঠছে আফিফের। কি ভয়ঙ্কর মৃত্যু! তার থেকেও বড় কথা, কি ভয়ঙ্কর লোক সে, যে একজন লোককে এত নৃশংসভাবে মেরেছে। নিশ্চয়ই কোনো মানসিক বিপর্যস্ত কোনো লোকই হবে। গত 60টি লাশের মতো এই লাশটিও নদীর জলেই পাওয়া গেছে, একই রকম বিবস্ত্র অবস্থায়। তেজন এখনো লাশের পাশে বসে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। আফিফ বারবার অবাক হয় এই ছেলেটাকে দেখে। এতটা স্বাভাবিক থাকে কি করে? কোনো ভয় বা জড়তা কাজ করে না? তেজন হাতে গ্লাভস পরে নিয়ে লিটনের হাতটা উঁচু করলো, আফিফের দিকে মাথা ঘুরিয়ে বলল, লাইট ধরো এদিকে। আফিফ কোনো রকম নিজেকে সামলে নিয়ে লাইট ধরলো। হাতের নখ একটাও নেই, শুধু হাত না, হাত পায়ের প্রত্যেকটা নখ খুব বিশ্রীভাবে উঠিয়ে নেওয়া হয়েছে। পুরো শরীরে অসংখ্য ছুরির আঘাত। তেজন আন্দাজ করলো কম হলেও 100-র ওপরে। সব থেকে খারাপ বিষয় হচ্ছে লোকটার গোপনাঙ্গ বিশ্রীভাবে মাঝ বরাবর কাটা হয়েছে, চোখ দুটোও নেই। হাতের শিরা কাটা, কপালে লাল রঙের বড় একটি টিপ লাগানো। সত্যিই কি এগুলো মানুষের কাজ? তেজওয়ান চোখ বন্ধ করে এক নজর কল্পনা করে নিল লিটনকে মারার দৃশ্যটা। প্রথমেই হাতেরও পায়ের নখ উপড়ে ফেলা হয়েছে, তারপর গোপনাঙ্গ কাটা হয়েছে, তারপর হাতের শিরা। পর্যায়ক্রমে আঘাত করা হয়েছে শরীরে, আর হৃৎপিণ্ড, বুক চিরে হৃৎপিণ্ডে আঘাত করা হয়েছে। তার ধারণাই ঠিক হবে। তেজন উঠে দাঁড়ালো। আশেপাশে অনেক মানুষ, সাথে পুলিশ। তেজন পুলিশদেরকে লাশটা পোস্টমর্টমে পাঠাতে বলল। ওদিকে আফিফের অবস্থা খারাপ, এই বুঝি সে বমি করে দেবে। মাথা ঝিনঝিন করছে এক প্রকার। তেজন ব্যাপারটা বুঝতে পেরে বলল, বাড়ি চলো, সকালে আবার আসা যাবে। আফিফ এই কথাটির অপেক্ষাতেই ছিল। সে আগে আগে হাঁটা ধরল। তেজন পেছনে তাকিয়ে একজন পুলিশকে উদ্দেশ্য করে বলল, এনার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস কালকের মধ্যেই আমার চাই, এবং এর পরিবারকে খবর দিন দ্রুত। পুলিশ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তেজন আর কিছু না বলে হাঁটা ধরল। ঘণ্টাখানেক হলো জুবায়ের ও জাহিন জমিদার বাড়িতে এসেছে। জাহিন তো মহা খুশি এত বড় বাড়ি দেখে। জাহিন মানসিকভাবে অসুস্থ হলেও সে পাগল নয়। সে সবসময় কিছু একটা নিয়ে ভয় ও আতঙ্কে থাকে, যার কারণে সে সবসময় নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে। এখানে আসার পর এত এত মানুষ দেখে কিছুটা জড়সড় হয়ে আছে। কাকন জাহিনকে নিজের ঘরেই থাকতে বলেছে, কিন্তু জাহিন ভয়ে কাকনের সামনেই যাচ্ছিল না। গত 1 ঘন্টা যাবৎ কাকন জাহিনের সাথে বিভিন্নভাবে কথা বলার এবং মেশার চেষ্টা করছে। তাতে সফলও হয়েছে অনেকটা। জাহিনকে বেশ ভালো লেগেছে কাকনের। জাহিনের সম্পর্কে জুবাইরের কাছ থেকে জেনেছে ওর মানসিক অবস্থা। জাহিন এখন কাকনের সাথে কথা বলছিল, গল্প করছিল তার ভাইয়াকে নিয়ে। দরজায় হেলান দিয়ে সবটাই দেখছিল ও শুনছিল। জুবাইয়ের সাথে স্মিত হাসছিল। জুবাইয়ের ভাই? জুবাইর পেছনে তাকায়। পলাশ দাঁড়িয়ে আছে। জুবাইর সোজা হয়ে দাঁড়িয়ে পলাশের দিকে তাকিয়ে বলল, বলো। লতার জ্বর আসছে অনেক, তোমার কাছে ওষুধ হইব? জুবাইয়ের মাথা নাড়ল। পলাশকে নিজের ঘরের দিকে নিয়ে গেল। ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা জুবাইর শুনেছে কাকনের কাছ থেকে। স্টেশনে হুট করে কাকনের সাথে দেখা। জুবাইর জিজ্ঞেস করেছিল সে এখানে কেন। কাকন কোনো উত্তর দেয়নি। অবশেষে একসাথেই বাড়িতে আসার পথেই সবটা বলেছে জুবাইরকে। জুবাইর ব্যাগ থেকে ওষুধ বের করে পলাশের হাতে দেয়। পলাশ ওষুধ নিয়ে চলে যাচ্ছিল। জুবাইর পেছন থেকে ডাকলো, পলাশ। পলাশ মাথা ঘুরিয়ে সাড়া দিল। জুবাইর কিছু একটা ভাবলো, তারপর বলল, না কিচ্ছু না, যাও। পলাশ আর কথা বাড়ালো না, চলে গেল। জুবাইর নিজের বিছানায় বসে ভাবতে লাগলো, আমার কি ফিরে যাওয়া উচিত? অনুভূতিগুলো অতিরিক্ত চেপে বসছে না তো? তারপর এসব থেকে মুক্ত হতে পারবো তো? কোষ করে শ্বাস ফেলল জুবাইর। বিড়বিড় করে বলল, কি বা হবে? সহ্য করার ক্ষমতা আমার আছেই। ইনায়া ইনায়া ইনায়া।
চারদিকে অসংখ্য মানুষ, তাদের মুখে একটি নামের প্রতিধ্বনি, ইনায়া। ইনায়া শিকদার। রাতের শহরে নতুন জগৎ তৈরি হয় এই ঢাকা শহরে, কখনো নতুন আলোড়নে, কখনো বা বিনোদনে। এই যেমন আজ, না জানে কেউ কে এই ইনায়া শিকদার, না কেউ দেখেছে তাকে, অথচ সকলের কাছে প্রিয় একটি নাম এই ইনায়া, শুধুমাত্র তার গানের জন্য। হাই এভরিওয়ান, আমার যে কুহেলি বর্মন। আজকে আবারও হাজির হলাম আপনাদের প্রিয় একটি মানুষকে নিয়ে, আপনাদের প্রিয় একজন গায়িকাকে নিয়ে। এনিওয়ান গেস? ওকে, সে নিজেই দিক তার পরিচয়। রাতের শহরের আমন্ত্রণ সবাইকে। কেমন আছেন আপনারা? আমি আপনাদের প্রিয় ইনায়া হাজির হয়েছি রাতের শহর অনুষ্ঠানে। প্রতিবারের মতো এইবারও সকলে উচ্ছ্বাসে মেতে উঠল। একের পর এক মেসেজ আসতে শুরু করলো। সকলের আবেদন একটাই, ইনায়ের একটি গান। ওয়েট, গান তো ইনায়া অবশ্যই গাইবে। তার আগে আপনাদেরকে কিছু কথা বলবে আপনাদের প্রিয় গায়িকা। হেই এভরিওয়ান, আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ। প্রতি মঙ্গলবার রাতের শহর অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে আজকে আমার তরফ থেকে আপনাদের জন্য একটি দুঃখের খবর আছে, আর সেটি হলো আমি ইনায়া শিকদার আগামী 4 মাসের জন্য রাতের শহর অনুষ্ঠানে আসতে পারবো না। তবে আপনারা কিন্তু আগের মতোই রাতের শহরে পাশে থাকবেন, অন্যান্য গায়িকাদের পাশে থাকবেন তো? কথাটি শোনা মাত্র ভক্তমহলের তরফ থেকে একের পর এক মেসেজ আসতে শুরু করলো। কেন সে থাকবে না? ইনায়া পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, আমার কিছু ব্যক্তিগত কারণে আমি ব্যস্ত থাকব। আমি আশা করেছি আপনারা বুঝতে পারবেন। তো শুরু করা যাক আজকের গান। আমি কুহেলি, বরাবরের মতোই আজকেও ইয়ানাকে সামনে পেয়েছি। আপনারাও নিশ্চয়ই ইয়ানার সম্পর্কে জানতে চান, তাকে দেখার কৌতূহল নিয়ে বসে থাকেন। তবে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই রাতের শহরের তরফ থেকে আয়োজিত হবে একটি অনুষ্ঠান, যেখানে শুধু ইয়ানা নয়, আরও প্রায় 23 জন গায়িকাকে নিয়ে আমরা হাজির হব সকলের সামনে। টিকিট প্রি বুকিং করে ফেলুন জলদি। এখন আপনাদের জন্য গান গাইবে ইয়ানা শিকদার। যদি ফিরে যেতে হয় স্মৃতির পাতাতে, তবে ঘুম ভাঙার আগে তুমি যেও চলে। যদি ফিরে যেতে হয় স্মৃতির পাতাতে, তবে ঘুম ভাঙার আগে তুমি যেও চলে। কারণগুলো অজানাই থাকুক, তুমি জানতে পারবে না। কি একই অদ্ভুত যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি, তুমি বুঝতে পারবে না। তুমি শুধুই থেকো আমার পাশে, বেশ ভালো অল্প। তুমি শুধুই থেকো আমার পাশে, বেশ ভালো অল্প। নিশায় ডুবেছি তোমার, তুমি এক আগন্তুক। ভালোবাসা সে তো এক তাসের ঘর, স্বপ্ন বুনে বেহায়া মন। ভালোবাসা সে তো এক তাসের ঘর, স্বপ্ন বুনে বেহায়া মন। ভালোবাসা সে তো এক অবক্ত দহন, ধ্বংসকারী একই অদৃশ্য প্রলয়। মিছে মায়া কত রোদ্দুর, গায়ে মাখা শিহরণ। কেন এত অপেক্ষা, যদি নাই বা কাটে প্রহর। মন নিষেধ আর মানে না, শুনে না কোনো বারণ। নীলচে আকাশ অন্ধকারে
ঢাকা পড়ে যখন অশান্ত এই মন, অশান্ত এই মন। অজানা এক কারণে ঘুম ভেঙে যায় জুবায়েরের। বিছানা হাতড়ে ফোনটা অন করলো। সবেমাত্র 6টা 8। বিরক্ত এসে ভর করলো তার মাঝে। এটাও ভালো করে জানে এখন আর ঘুম আসবে না। বিছানা থেকে উঠে জানালার পর্দা খুলে দিল। চারপাশে কুয়াশাচ্ছন্ন। এ সময় ছাদে গেলে খারাপ হয় না। ঠান্ডা ঠান্ডা পরিবেশে খারাপ লাগার কথাও না। যেই ভাবনা সেই কাজ। নিজের ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে আসলো জুবায়ের। ছাদের দক্ষিণ দিকে একটি বিশাল বড় নিম গাছের ডাল ঝুঁকে আছে। জুবায়ের ভাবলো সেখানেই যাওয়া যাক। সেখানে আগে থেকে উপস্থিত ছিল তেজন। ছাদের রেলিংয়ে 2 হাতের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। জুবায়ের মনে মনে ভাবতে লাগলো যাবে কি যাবে না। জুবায়ের মুখ দিয়ে হালকা শব্দ করলো। তেজন এক নজর পেছনে তাকালো। জুবায়েরকে দেখে তেজন পুরোপুরি ঘুরে দাঁড়ালো। তা দেখে জুবায়েরও এগিয়ে গেল তার কাছে। নিজের হাত বাড়িয়ে দিয়ে হাসি হাসি মুখে বলল, হাই, আমি জুবায়ের, সাফিন জুবায়ের। তেজন এক পলক জুবায়ের হাতের দিকে তাকিয়ে তার চোখের দিকে তাকায়। সেও হাত বাড়িয়ে দেয়। শান্ত এবং গম্ভীর গলায় বলে, এসআইপি তেজন খন্দকার। জুবায়ের স্মিত হেসে বলে, হ্যাঁ শুনেছি, আফিফ বলেছে আমাকে। তেজন কোনো প্রতিক্রিয়া করলো না। জুবায়েরও চুপ হয়ে গেল। আর কথা খুঁজে পেল না। একা একা আর কি বা কথা বলবে। জুবায়ের তেজনের পাশেই দাঁড়ালো। তেজন কিছু সময় চুপ করে থেকে হঠাৎ বলে উঠল, তোমাকে খুব চেনা চেনা লাগছে। জুবায়ের চমকায়। চমকিত নয়নে তেজওয়ানের দিকে তাকিয়ে বলল, আমাকে? এর আগে তো আপনার সাথে আমার দেখা হয়েছে বলে মনে হয় না। তেজন আগের ন্যায় সামনের দিকে তাকিয়েই বলল, হয়তো। জুবায়ের ভাবছে তাকে কি করে তেজওয়ানের চেনা চেনা লাগছে। হয়তো অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছে। জুবায়ের স্মিত হেসে বলল, হয়তো অন্য কারোর সাথে মিলিয়ে ফেলছেন। তেজন কিছু বলল না। তার কপালে ভাঁজ। নিশ্চয়ই কিছু একটা ভাবছে। হুট করে প্রশ্ন করলো, তোমার বোন আছে তাই না? জুবায়ের মাথা নেড়ে হ্যাঁ বলল। তেজন হয়তো কিছু বলতো, কিন্তু বলতে গিয়েও বলল না। শুধু এক দৃষ্টিতে জুবায়েরের চোখের দিকে তাকিয়ে রইল। আবার অন্যদিকে ফিরে তাকালো। জুবায়েরও জিজ্ঞেস করতে গিয়েও করল না। স্যার, ফাইলের কপি পাঠিয়েছে। আফিফ দৌড়াতে দৌড়াতে তেজওয়ানের দিকে আসছে। আফিফের কণ্ঠস্বর কানে আসতেই দুজনেই পেছনে তাকায়। জুবায়েরের এখানে থাকা উচিত নয়, তাই তেজওয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসছি, আবার দেখা হবে। বলেই জুবায়ের হাঁটা ধরল। তেজওয়ান কোনো উত্তর দিল না, শুধু তার যাওয়ার পথে তাকিয়ে রইল। আফিফ তেজওয়ানের দিকে তাকিয়ে বলল, স্যার, লিটনের বউ আর বাবাকে খবর পাঠানো হয়েছে, তারা আজকেই আসবে। তেজন আফিফের ফোনটা হাতে নিয়ে ফাইলটা দেখতে লাগলো। লিটনের কল লিস্ট। এর মধ্যেই বেজে উঠল তেজনের ফোন। ট্রাউজারের পকেট থেকে ফোন বের করে দেখলো তার বাবা ফোন করেছে। তেজওয়ান রিসিভ করলো। সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসলো, কি হচ্ছে এসব তেজ? আরও একটা খুন। কেস কতদূর পৌঁছালো? কালপ্রিটকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে, নাহলে এসব চলতেই থাকবে। তেজন গম্ভীরতার সহিত উত্তর দিল। খুব শীঘ্রই। কল কেটে দিল তেজওয়ান। আফিফের দিকে তাকিয়ে রুক্ষস্বরে বলল, লেটস গো। এমনিতেই মেজাজ বিগড়ে আছে কাকরের। তার মধ্যে এসে হাজির হয়েছে নতুন এক ঝামেলা। বকুলের শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। এসে রীতিমতো ঝামেলা করছে। উপরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে সবটাই দেখছে কাকর। এবার আর পারল না, নিচে যেতেই হবে। হচ্ছেটা কি এখানে? কাকনের ধমক শুনে উপস্থিত সকলেই চুপ হয়ে যায়। সকলের আড়ালে বিকেলকে কোলে নিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে বকুল। তার চোখ এড়ায় না কাকনের। পলাশ তো রীতিমতো রাগে ফুঁসছে। কখন যেন মারামারি শুরু করে দেয়। রহমত আর মাজেদা ভালোভাবেই কথা বলছিল, তবে বকুলের শ্বশুরবাড়ির লোকজন অহেতুক ঝামেলা করছিল। কাকন এগিয়ে এসে লোকগুলোর সামনে দাঁড়ালো। এবার বলুন, সমস্যা কি আপনাদের? এখানে এসে ঝামেলা করার মানেটা কি? বকুলের শ্বশুর এগিয়ে এসে বললেন, আমরা ঝামেলা করবার আসি নাই, আমাগো বংশের পোলারে নিতে আইছি। রহমত উচ্চস্বরে বলল, কোথাও যাইব না, আমার মাইয়া আর নাতি। বকুলের শাশুড়ি রহিমা মহিলাটি মুখ ভেঙচে বলল, এই অপয়া মাইয়ারে কেরা নিতে আইছে? আমরা তো আমাকে নাত নিতে আইছি। রহমত কিছু বলতে যাচ্ছিল, কাকন থামিয়ে দিয়ে নিজেই বলল, ঠিক আছে, নিয়ে যান। কাকনের কথা শুনে সকলেই অবাক হয়। মাজেদা অবাক হয়ে জিজ্ঞেস করে,
কি বলতাছো আম্মা? এখন রহিমা আর তার স্বামীর দিকে তাকিয়ে বললে, দাঁড়িয়ে আছেন কেন? নিয়ে যান। দুজন দুজনের দিকে চোখাচোখি করছে। তা দেখে কাকন হাসলো। পলাশকে উদ্দেশ্য করে বলল, পলাশ, পুলিশকে খবর দেন। পুলিশের কথা শুনে বকুলের শ্বশুর আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, পুলিশ কেন? কাকন গম্ভীর গলায় বলে, কোথা থেকে শুরু করবো সেটাই বলুন। নারী নির্যাতন, যৌতুক, নাকি অসুস্থ গৃহবধূকে হাসপাতালে না নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ? বকুলের শ্বশুরবাড়ির লোকজন কিছুটা ভয় পেলেন। রহিমা বলল, কি বলতেছেন? আমরা কি করলাম? পলাশ, ফোন কর। কাকন কথাটি বলার সাথে সাথে সবাই বলতে শুরু করে, আমরা আর আসুম না। আপনাদের মাইয়া নাতনি আমাকেও লাগবে না, মাফ কইরা দেন দয়া কইরা। কাকন কিছু সময় চুপ রইল। কাকন ভালো করেই জানতো এই লোকগুলোর এখানে আসার কারণ নাতনি ফাতনি কিছুই না, এখানে এসে টাকা হাতানোর মতলব। ফাটদের জমিদার বাড়ির আশেপাশে যেন আপনাদের না দেখে। এই গ্রাম আসা নিষেধ, বেরিয়ে যান। সাথে সাথে সকলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। কাকন এক পলক বকুলের দিকে তাকালো, নিঃশব্দে দীর্ঘশ্বাস পেল। রহমতের দিকে তাকিয়ে বলল, চাচা, এতিমখানায় যেতে হবে। রহমত কাকনের হাত থেকে টাকাগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাজেদাও বকুলকে নিয়ে ঘরে চলে গেল। এখন এখানে দাঁড়িয়ে আছে পলাশ আর কাকন। পলাশ কাকনের দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে চাইছে। কাকন বুঝতে পেরে জিজ্ঞেস করলো, কিছু বলবে? পলাশ মাথা নাড়িয়ে না করলো। কাকন গিয়ে পলাশের কাঁধে হাত রাখলো, মৃদু হেসে বলল, বড় হতে হবে পলাশ, অনেক বড় হতে হবে। পড়াশোনার দিকে মনোযোগ দে, পশু ঢাকা যাচ্ছিস তুই। বলেই কাকন চলে যেতে নেয়। পলাশ পেছন থেকে বলল, আপা আমি বিনিকে। কাকন থামে না, যেতে যেতেই পলাশের কথা শেষ হওয়ার আগেই বলে, জানি আমি। কাকন চলে যায়। পলাশ সেদিকে তাকিয়ে থাকে। না, এবার সত্যি তাকে ঢাকা যেতে হবে। ফারুক, সুমি, কাকন, লতা আর জাহিন সবাই মিলে বসে আছে ফারুকের ঘরে। লতা স্বাভাবিক হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। কি করে স্বাভাবিক হবে? বারবার ভেসে উঠছে গীতার চেহারা। জাহিন চুপ করে বসে সকলের কথা শুনছে। সকলের বলতে ফারুক আর সুমি দুজনে কথা কাটাকাটি করছে। কাকন বুকে দুহাত গুজে এসব দেখছে, আর জুবায়ের তাদেরকে শান্ত করার চেষ্টা করছে। ঝগড়ার বিষয়টি হচ্ছে তাদের বয়স। জুবায়ের তখন ফারুককে ধরে ধরে হাঁটাচ্ছিল। জুবায়ের মজায় মজায় বলেছিল, আপনাকে দেখলে এখনো 25-এ পা রাখার যুবক মনে হয় জমিদার দাদা। জুবায়ের কথায় মুখ কেটে সুমি বলেছিল, এই বুড়ো বেটারে কোন দিক দিয়া যুবক লাগে? সারাদিন প্যান প্যান করতেই থাকে। সুমির কথার পরিপ্রেক্ষিতে ফারুকও তাকে বুড়ি বেডি বলেছিল। আর ব্যাস, দুজনের শুরু হলো ঝগড়া। ব্যাস, অনেক হয়েছে। তোমরা দুজনেই যুবক যুবতী, বুড়ো লোক তো আমি। এবার খুশি? পারো তো শুধু ঝগড়া করতে। আমাকে একটা মেয়ে খুঁজে দিলে তো পারো। আরও বুড়ো হলে কি আর মেয়ে পাবো? জুবায়েরের কথা শুনে দুজনে চুপ হয়ে যায়। জাহিন শব্দ করে হেসে ওঠে। কাকনও মুখ টিপে হাসে। জুবায়েরের কথা শুনে ফারুক হাসতে হাসতে বলে, চিন্তা করো না, মাইয়া আমি দিমু। আমার কি মাইয়ার অভাব? তুমি বললে আজকেই মাইয়া আয়না বিয়া দিয়া দেই। জুবায়ের বিড়বিড় করে বলল, সামনে থাকা পরিটিকে যদি চেয়ে বসি তাহলে কি দিয়ে দিতেন? কথাগুলো বিড়বিড় করে বললেও মুখে বলল, কোনো সমস্যা নেই জমিদার দাদা। একটা বউয়ের বড্ড অভাব। জীবন যৌবন শেষ হয়ে গেল, এখনো বউ পেলাম না। আজ বউ নেই বলে হুটহাট চুমু খেতে পারি না। কি বলো? তাহলে কাজীটা কি? জুবায়ের খাটের ওপর ভালোভাবে বসে বলল, তাড়াতাড়ি, আমার আবার ফুটবল টিমও বানাতে হবে। জুবায়েরের কথা শুনে সকলেই হাসলেও হাসলো না কাকন। আর চোখে জুবায়েরের দিকে তাকিয়ে বিড়বিড়ালো, অসভ্য ছেলে। কথাটা কানে গেল না কারণ না কেউ দেখতে পেল কাকনের রাগান্বিত চেহারা। প্রতিদিনের নিয়ম অনুযায়ী আজ কেউ সন্ধ্যা নেমেছে, তবে তুলনামূলক আকাশটা আজ বেশি সুন্দর। সোনালি রক্তিম আভা ভেদ করে অস্ত যাওয়া সূর্যখানা এখন দৃশ্যমান। তবে এই সৌন্দর্য ভেদ করতে পারছে না পলাশকে। আনমনে আকাশের পানে তাকিয়ে আছে সে। সামনে বিশাল বড় মাঠ। বিকেলে জমজমাট ফুটবল খেলা হয়েছে দু গ্রামের মাঝে। খেলা শেষ হয়েছে তাও ঘন্টাখানেক। জমজমাট পরিবেশ এখন বলতে গেলে নীরবতায় ছেয়ে গেছে। চলে গেছে সবাই তার নিজ নিজ গন্তব্যে। শুধু মাঠের এক কোণে বসে আছে পলাশ। কোথায় যাবে সে? কার আপন গন্তব্যে? তা তো জানা নেই তার। চোখ বন্ধ করে ডুব দিল তার আপন গন্তব্যে, তার অতীতে।
বৈশাখ মাসে তার জন্ম। বুঝ হওয়ার পর থেকে দেখে এসেছে তার মায়ের কষ্টগুলো। এমন কোনো দিন ছিল না যেদিন তার মা কাঁদেনি, যন্ত্রণায় ছটফট করেনি। কারণটা কি? কারণটা ছিল তার নিজেরই বাবা। বাবা বাবা নামক লোকটার চেহারাটাও তার মনে নেই, না সে মনে করতে চায়। লোকটার প্রতি ঘৃণা ছাড়া আর কিচ্ছু অনুভব হয় না তার। সে বড় হতে লাগলো, সবে সবে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে তার মা। সে নিয়েও লোকটার সাথে কত ঝামেলা। সে শুধু দরজার আড়াল থেকে দেখতো আর মুখ টিপে কাঁদতো। মনে মনে শপথ করেছিল বড় হয়ে মায়ের সকল কষ্ট দূর করে দেবে। আর সে বড় হয়েছে, কিন্তু তার এখনো মনে আছে সেই দিনটা, যেদিন তার মা যন্ত্রণায় ছটফট করতে করতে তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার বাবা নামক লোকটা সপ্তাহে 6 দিনই বাড়ির বাইরে থাকতো। একদিনের জন্য আসতো, তাও হয়তো তার মাকে যন্ত্রণা দিতে। তার মা তখন 6 মাসের গর্ভবতী। তাকে সযত্নে খাবার খাইয়ে দিচ্ছিল। হুট করে বলা নেই কওয়া নেই তার মায়ের চুলের মুঠি ধরে নিচে ফেলে দেয় লোকটা। পেটের ওপর একের পর এক লাথি মেরেই চলছিল। তার মা শুধু হাত জোর করে বলেছিল, মাইরেন না দয়া কইরা, আমার বাচ্চাটার কিছু হইয়া যাইব। লোকটা শোনেনি তার মায়ের আকুতি মিনতি। সেও আটকাতে গিয়ে অনেক মার খেয়েছিল, সাথে অশ্রব্য ভাষায় গালিগালাজ। মার খেতে খেতে কখন যে জ্ঞান হারিয়েছিল তার জানা নেই। যখন জ্ঞান ফেরে তখন দেখে তার মাথায় ব্যান্ডেজ। উঠান থেকে কান্নাকাটির শব্দ। উঠানে গিয়ে দেখে তার মায়ের নিথর দেহখানা। পাশেই তার ছোট বোন, যাকে দুনিয়ার আলো দেখার আগেই অন্ধকারে মিলিয়ে যেতে হয়েছে। কত করে ডেকেছিল সে তার মাকে, কিন্তু মা ওঠেনি। তারপর রাস্তায় রাস্তায় দিন পার করছিল সে। তার বাবা নামক কুৎসিত মানুষটার দেখা পায়নি আর কখনো। ভিক্ষা করেই এক মুঠো খাবারের জোগাড় করত। নিজের বাড়িতেও জায়গা হয়নি তার। মামা মামি তার নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিল। সৃষ্টিকর্তার পরিকল্পনা অনুযায়ী ভাগ্যক্রমে গাড়ির নিচে পড়া থেকে বেঁচে যায় সেদিন। তাকে বাঁচিয়েছিল রহমত। রহমত জানতে চায় তার বিষয়ে। সেদিন শুধু একটি কথাই বলেছিল, আমার কেউ নেই, আমি এতিম। রহমতের বুকটা ছ্যাদ করে উঠেছিল। বুকে জড়িয়ে নিয়েছিল তাকে। তখন সে 9 কি 10 বছরের একজন বাচ্চা নিয়ে এসেছিল এই জমিদার বাড়ির মতো স্বর্গে। হ্যাঁ, স্বর্গে। ভাগ্য তাকে আবার সুযোগ দিল সুন্দরভাবে বেঁচে থাকার। দিয়েছিল নতুন একটি পরিবার। শুধু ফেলে রেখে আসা বিষাক্ত অতীতটাকে আজও ভুলতে পারে না সে। বড় করে দীর্ঘশ্বাস ফেলে পলাশ। তার এই অতীত কেউ জানে না, হয়তো কখনো জানবেও না। কি জানি আবার জানতেও পারে। সে তো সত্যি ভালো আছে। এক চিলতে হাসি ফুটে উঠল পলাশের ঠোঁটে। সে ভালো থাকবে না কেন? তার সুন্দর একটা পরিবার আছে, কাকনের বকুলের মতো বোন আছে, আর বিনি তার ভালোবাসা। মৃদু হাসল পলাশ, মনে মনে বিড়বিড় করল, একবার শুধু বড় হয়ে যা বিনি, আমি পালকে নিয়ে হাজির হব। তুই লাল টুকটুকে বউ সেজে লজ্জাপতির নাম কবুল বলবি। আমি শুধু সেই দিনের অপেক্ষাতেই আছি। তোর কোনো ক্ষতি হতে দেব না আমি বিনি। নিজের পান বোমরাকে যে নিজেকেই দেখে রাখতে হয়। জাহিন আর লতা কাকনের রুমে বসেই লুডো খেলছিল। কাকন বাংলা বই নিয়ে নাড়াচাড়া করছে আর বিরক্তিতে বিরক্তিকর শব্দ করছে। কিচ্ছু মাথায় ঢুকছে না তার। পড়াশোনাটা কোনো কালেই ভালো লাগে না তার। কাকন লতা আর জাহিনের খেলার দিকে তাকালো। জাহিনকে ভালো করে পর্যবেক্ষণ করলো। মেয়েটা শ্যামলা বর্ণের, তবে চেহারায় অসম্ভব এক মায়া। জাহিনকে একদমই অস্বাভাবিক লাগেনি কাকনের। সব দিক দিয়েই তাকে সুস্থ মনে হচ্ছে। পড়াবাদ দিয়ে কি দেখছেন আপু? খেলবেন নাকি? জাহিনের হাসি মুখের কথা শুনে ধ্যান ভাঙে কাকনের। মাথা নাড়িয়ে না করলো, সে খেলবে না। জাহিন আবার খেলায় মনোযোগ দিল। লতার সাথে ভালোই মিশে গেছে জাহিন। লতার ভারাক্রান্ত চেহারার দিকে তাকিয়ে নীরবে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করল। একটুর জন্য মেয়েটা বেঁচে গেছে। আবার চোখ বন্ধ করে বড় করে শ্বাস নেয় কাকন। সামনে পরীক্ষা, না তাকে পড়তে হবে, না হলে পাক্কা ফেল। তারপর মান সম্মান কচু খেতে।
আবারও বইয়ের দিকে মনোযোগ দিল কাকন। না, কিছুই বুঝছে না। এসব কোনো পড়া হলো? বিরক্ত লাগছে প্রচুর। হঠাৎ মনে আসলো জুবাইরের কথা। মনে মনে ভাবলো তার কাছে কি পড়া বোঝার জন্য যাবে? ডাক্তার হোক, বাংলাটা তো কম বেশি বোঝাতেই পারবে। নিজে নিজেই বলল। না, কোনো দরকার নেই, একটা অসভ্য ছেলে। আবারও ঠোঁট উল্টে ভাবলো। কিন্তু পড়াও তো কিছু বুঝি না আমি। গলায় থাকা ওড়নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়ালো কাকন। পরনে তার বেগুনি ও সাদা রঙের সংমিশ্রণে কারুকাজ করা চুড়িদার। না, খারাপ লাগছে না তাকে, তবে কেন যেন শাড়ি পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সে। কি জানি এ কেমন স্বাচ্ছন্দ্য বোধ। মাথার ওড়নাটা ভালোভাবে মাথায় পেঁচিয়ে বইটা হাতে নিয়ে রুম থেকে বের হলো কাকন। এতই তাড়াহুড়ো করে যাচ্ছিল যে শেষমেশ ধাক্কা খায় তেজওয়ানের সাথে। সাথে সাথে নিচে পড়ে যায় কাকন। তেজওয়ান বুঝতে পারেনি হঠাৎ করে কাকন সামনে এসে পড়বে। কাকন মাথা তুলে তাকিয়ে তেজওয়ানকে দেখল। নিজের কর্মকাণ্ডে নিজেই লজ্জা পেল কিছুটা। তেজওয়ান কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল, মুখোদয় গম্ভীর। তেজওয়ানের দৃষ্টি তখন নিচে পড়ে থাকা কাকনের কাঁধে ধাক্কা লাগার ফলে ওড়না সরে গেছে। কাকন তেজওয়ানের দৃষ্টি দেখে অস্বস্তি বোধ করে। দ্রুত ওড়না ঠিক করে উঠে দাঁড়ায়, মুখে বলে সরি। তেজওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে কাকনের মুখের দিকে তাকালো, অতঃপর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কাঁধে কিভাবে আঘাত পেলেন? কাকন চমকায়, ওড়নার উপর দিয়ে নিজের কাঁধে হাত রেখে বলল, তেমন কিছু না, আসলে আসলে স্টোর রুমের কিছু জিনিস নিচে নামাতে গিয়ে হাত ফসকে কাঁধে পড়ে গিয়েছিল, তাই আর কি একটু কেটে গিয়েছে। কাকন তেজওয়ানকে পাশ কাটিয়ে চলে গেল। তেজওয়ান এখনো পকেটে দুহাত গুজে সামনের দিকে তাকিয়ে রইল। কাকনের কথাটা তার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, তবে কাকনের চোখে অস্বস্তিটা সে টের পেয়েছে। তেজওয়ান মনে মনে বিড়বিড়ালো, আমার অর্কিড ছাড়া আর কারো দিকে অন্য নজরে তাকানোর ইন্টারেস্টও আমার নেই মিস কাকুন শিকদার। আমি তো শুধু ভাবছি আপনার আঘাত পাওয়ার কারণ আপনাকে ঠিক সুবিধা লাগছে না। না হলে আমার সামনে উন্মুক্তভাবে কেউ হাজির হলেও আমার যায় আসে না। কথাগুলো ভেবেই হাতে থাকা ঘড়ির দিকে তাকালো। 8:21। নিজের চুলে ব্যাক ব্রাশ করতে করতে নিজের রুমের দিকে পা বাড়ালো তেজওয়ান। জুবাইরের হাসির শব্দ শোনা যাচ্ছে, হয়তো কারোর সাথে কথা বলছে। কাকন দরজায় হাত রাখলো, দরজা খোলায়। কিছু একটা ভেবে দরজার সামনেই দাঁড়িয়ে রইল, জুবাইরের হাসির কারণটা জানার জন্য। ভেতর থেকে জুবাইরের কণ্ঠস্বর শোনা গেল, আরে সাদিয়া, তুমিও না? তুমি তো জানোই আমি কেমন। আমি বিয়ে করলে তোমাকে বলবো না, এমনটা হতে পারে বলো? ওপাশ থেকে কি বলল শোনা গেল না। জুবাইর আবার হাসতে হাসতে উত্তর দিল, একটু কাজে ব্যস্ত আছি, এই আর কি। আর রইল বিয়ে, বিয়ে করলে সববার আগে তোমাকে দাওয়াত দেব। আমার বাসর সাজানোর দায়িত্ব তোমার, সাথে আম্র বউয়ের ডেলিভারি তো আছেই। জুবাইরের কথা শুনে কাকন দাঁত কটমট করে বিড়বিড় করলো, আচ্ছা নির্লজ্জ তো। আবার জুবাইরের আওয়াজ শোনা গেল, সেই দিক দিয়ে তুমি জিতে যাবে। প্রতি বছরই আমার বউয়ের অপারেশন করবে, সাথে মিষ্টি ফ্রি। সেজুরি না করলে থামবো না। আবারও উচ্চস্বরে হেসে ওঠে জুবাইর। এবার কাকনের মেজাজ গরম হয়। ঠাস করে দরজা খুলে ভেতরে ঢুকে কাকন। রাগে গজগজ করতে করতে পেছন থেকে ফোনটা নিয়ে নেয় কাকন। আচানক ফোনে টান পড়তেই পেছন ফিরে তাকায় জুবাইর। কাকন ফোনটা বিছানায় ফেলে দিয়ে এক আঙ্গুল তুলে জুবাইরকে বলে, আচ্ছা বেশম তো আপনি কিসব কথা বলছেন এসব? হ্যাঁ, জুবাইর ব্রুকুসকে জিজ্ঞেস করে, আপনি বা আড়ি পেতে আমার কথা শুনতে গেলেন কেন? কোনোভাবে আপনি কি আমার উপর গোয়েন্দাগিরি করছেন মিস? কাকন আঙ্গুল নামিয়ে নিয়ে রাগী স্বরে বলল, আপনি এত অশুভ কেন? কি? আমি কি? কাকন আবারও জোরে আওয়াজ করে বলে, অসভ্য অসভ্য, আপনি একটা অসভ্য। হ্যাঁ, শুধু তোমার জন্য। জুবাইরের বিড়বিড় করে বলা কথা কানে গেল না কাকরের। কাকন কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কি বলেন? শুনিনি, আবার বলেন। জুবাইর কোনো রকম নিজের হাসিটা নিয়ন্ত্রণ করে বলল, ওই যে শুনুন, আমার লাজ শরম একটু কম হতে পারে, কিন্তু আমি অসভ্য নই। আর একবার যদি আমাকে অসভ্য বলেছেন তো। কাকনের দিকে তাকিয়ে মুখ ভেঙালো জুবাইর। তা দেখে কাকন চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, তো কি? জুবাইর ঠোঁট বাঁকিয়ে হাসলো, অতঃপর এক পা করে কাকনের দিকে এগিয়ে আসলো। কাকন হকচকিয়ে পেছনে পেছাতে নিলে পড়ে যেতে নেয়। জুবাইর কাকনের কোমর চেপে তার কাছে নিয়ে আসে। কাকনের খিচে আসা চেহারাটা এক পলক দেখে কাকনের কাছে মুখ নিয়ে হাসকি সুরে বলে, একবারেই 3 বাচ্চার মা বাড়িয়ে দেব।
কাকনের ইচ্ছে করছে এখনই মাটির নিচে ঢুকে যাক। লোকটা এত বাজে বকে কেন? সত্যি লজ্জা শরম নেই? কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে কাকনের। জুবায়েরকে ধাক্কা দিয়ে নিজে দৌড়ে বের হয়ে যায় জুবায়ের রুম থেকে। জুবায়ের ঠোঁট টিপে হাসে, বিড়বিড় করে বলে, সরি মিস, আপনি শুধু আমার। আপনার জন্য আমি শুধু অসভ্য না, নির্লজ্জ হতেও প্রস্তুত। তবুও আপনি শুধু আমার। জুবায়ের নিজের ফোনটা হাতে নেয়, ঠোঁট টিপে হাসে, মনে মনে বলে, বোকা মেয়ে, এই জুবাইর শুধু তোমার সাথে অসভ্য হবে, তোমার সামনে নির্লজ্জ হবে। আসলে জুবায়ের কারোর সাথেই কথা বলছিল না। সে কাকনকে আসতে দেখেছিল। কাকনকে লজ্জায় ফেলার জন্যই একটু অভিনয় করছিল। এই মেয়েটা কি জাদু জানে, নাকি নিজেই জাদুকর? একে দেখলেই নিজের ভেতরে থাকা অনুভূতির প্রজাপতিরা টানা ঝাপটাতে থাকে। সে কি অদ্ভুত অনুভূতি! মধ্যরাত, এই সময়টা কেন যেন মাত্রাতিরিক্ত বিরক্ত লাগে তেজওয়ানের। কোনো কারণ ছাড়াই কেন এই সময়ে ঘুম ভাঙতে হবে ভেবে পায় না সে। বিছানায় উঠে বসলো তেজওয়ান। অন্ধকার হাতে পানির বোতল খোঁজ করলো। বোতল হাতে নিয়ে বুঝতে পারলো সেখানে পানি নেই। বিরক্তি বাড়ল তার। রোজকার মতো আজকেও অস্থির লাগছে প্রচুর। কেন এত অস্থিরতা? চোখ বন্ধ করে বিছানায় হেডবোর্ডে মাথা রাখলো। তার মস্তিষ্কের প্রতিটি অংশে সেই রমণীর বসবাস, যেন দখল করে রেখেছে সবকিছু। অথচ এখনো জানা নেই তেজওয়ানের আদেও রমণীর অস্তিত্ব আছে কিনা। কেন থাকবে না? আমার অর্কিড আছে, সে আছে। মুহূর্তেই চোখ দুটো জলজল করে উঠল। বিড়বিড়িয়ে আরো কিছু বলল হয়তো, তবে তা শোনা গেল না। বিছানা থেকে উঠে দাঁড়ালো তেজওয়ান। তার অস্থিরতা বাড়ছে আরো। পানির বোতলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল তেজওয়ান। উদ্দেশ্য পানি আনা। সিঁড়ির দুপাশে থাকা ছোট ছোট সোনালি রঙের বাতি, মৃদু মোমবাতির ন্যায় আলো ছড়াচ্ছে তা। মৃদু আলোয় পা বাড়িয়ে নিচে নামছে তেজওয়ান। রান্নাঘরের দিকে যেতেই তার পা দুটো আপনা আপনি থেমে গেল। সুর, সেই চিরচেনা মনোমুগ্ধ করা সুর। অজানা এক গানের তালে কেউ সুর তুলেছে। দ্বিতীয়বারের মতো হৃৎপিণ্ড উচ্চ গতিতে শব্দ করতে শুরু করলো। সাথে সেই মিষ্টি সুবাস। গন্ধরাজ ফুলের কড়া ঘ্রাণ নাকে বাজতেই শরীর শিরশির করে উঠল তেজওয়ানের। আর কিছু না ভেবে রান্নাঘরের দরজা খুলে ফেলল। ভেতরে দৃষ্টি যেতেই কপাল কুঁচকে আসে তেজওয়ানের। বেসিনের দিকে ঘুরে একটি মেয়ে কিছু একটা করছে আর গান গাইছে। রান্নাঘরে আলো জ্বলছে। মেয়েটি এখনো পেছনের দিকে ঘুরেই কাজ করছে। তার পরনে ফ্রি সাইজ টি শার্ট আর প্লাজো, কানে হেডফোন। তেজওয়ান ভেতরে ঢুকলো, সাথে সাথে মেয়েটিও সামনের দিকে ফিরল। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। মেয়েটির হাতে একটি বাটিতে কয়েক পদের কাঁচা সবজি, কোমর পর্যন্ত চুলগুলো দুটো ফ্রেঞ্চ বেনি করে সামনে রাখা। তেজওয়ান অজান্তেই হাসে, জিভ দিয়ে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে বিড়বিড় করলো। অর্কিড। তেজওয়ানের বিড়বিড় করে বলা কথাগুলো রমণীর কর্ণে প্রবেশ করলো না বোধহয়। রমণী বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। অতঃপর নিজের কাজে মনোযোগ দিয়ে সবজিগুলো নিয়ে চুলোর কাছে আসে। চুলায় আগে থেকেই ফ্রাই প্যান বসানো। হালকা অলিভ অয়েল দিয়ে সেখানে সবজিগুলো দিয়ে দিল, সাথে টেস্টিং সল্ট। নিজের মতো কাজ করছে মেয়েটি, অথচ খেয়ালই করছে না সামনে দাঁড়িয়ে একটি ব্যক্তি গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করছে। এক দৃষ্টিতে তার কার্যকর্ম ক্রিয়াকলাপ দেখছে। রমণী চুলা থেকে খাবার নামিয়ে প্লেটে নামিয়ে নিল। প্লেটটা হাতে নিয়ে রান্নাঘরের লাইট বন্ধ করে দিল, যেন জানেই না এখানে আরও একটি লোক আছে, বা তাকে গণ্যই করলো না। লাইট বন্ধ করলেও ছোট ছোট সোনালি বাতিগুলো এখনো জ্বলছে। রমণী তেজওয়ানের দিকে না তাকিয়ে তাকে পাশ কাটিয়ে বাইরে যেতে নিল, যেন সে কাউকে দেখেইনি। রমণীর এমন ভাবলেশীন আচরণ মোটেও ভালো লাগলো না তেজওয়ানের। একই জায়গায় দাঁড়িয়ে পাশ কাটিয়ে যাওয়া রমণীর হাতটা চটজলদি ধরে ফেলল। মেয়েটি কপালে ভাঁজ ফেলে প্রথমে নিজের হাতের দিকে, তারপর ঘুরে তেজওয়ানের দিকে তাকালো। বাম হাত দিয়ে হেডফোনটা কান থেকে নামিয়ে বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি? তেজওয়ান উত্তর দিল না, উল্টো গভীরভাবে তাকিয়ে রইল রমণীর দিকে। হঠাৎ করে বাঁকা হাসলো তেজওয়ান, নিচের ঠোঁটটা কামড়ে ধরল। ঘাড়টা সামান্য বাঁকা হলো বোধহয়। রমণী ঝাড়া দিয়ে নিজের হাত ছুটিয়ে নিল, কিছুটা রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলো তেজওয়ানের দিকে। সমস্যা কি ভাই? হুটহাট হাত ধরে টানাটানি করছেন কেন? আর সব থেকে বড় কথা, আপনি কে? এখানে কি কাজ? একসাথে এতগুলো প্রশ্ন করলো রমণী। তেজওয়ান আগের ন্যায় তাকিয়েছিল তার দিকে।
রমণীর দিকে কিছুটা ঝুঁকে ফিচেল হেসে বলল, সমস্যা তুমি, টানাটানি করার রোগ ধরেছে। আমি তোমার অপ্রিয় প্রণয় তেজওয়ান খন্দকার, এখানে তোমার খোঁজে। ঠান্ডা স্বরে তেজন উত্তর দিল। রমণী কিছুটা পিছিয়ে দাঁড়ালো। তেজওয়ানের শীতল করা কণ্ঠস্বর কানে আসতেই সকল বিরক্তি মিলিয়ে গেছে তার। দু আঙ্গুল দিয়ে নিজের কপাল চেপে ধরল, আবার বিরক্তি নিয়ে বলল, নিজের কাজ করেন, রাস্তা ছাড়ুন। তেজওয়ান খপ করে রমণীর হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে নিল। রমণীর হাত ধরে নিজের দিকে কিছুটা টেনে আনলো। এই মুহূর্তে তেজওয়ানের মুখোদয় গম্ভীর গম্ভীর গলায় বলল, খুব বড় ভুল করেছ অর্কিড, খুব বড়। আমাকে দর্শন দেওয়া উচিত হয়নি তোমার। তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে এবার? সো স্যাড ডার্লিং। কিন্তু প্রস্তুত হও আমার প্রণয়ের আগুনে দহন হতে। আই এম নট গুড অ্যাট অল। মেবি আর কিছু না বলে রমণীর ঘাটটা শক্ত করে চেপে ধরে তেজওয়ান। রমণী ব্যথায় আর্তনাদ করে উঠল। তা উপেক্ষা করে তেজওয়ান রমণীর ঘাড়ে একটি কামড় বসিয়ে দিল। আপনার সাহস কি করে হয় এই ইনায়া সিকদারকে স্পর্শ করার, আমাকে কামড় দেওয়ার? মাথা খারাপ নাকি আপনার? কি বালছাল বলছিলেন এক্ষুনি? আমি সকলকে ডাকবো, আপনাকে পুলিশে দেব। তেজওয়ান চামচে খাবার উঠিয়ে ইনায়ের মুখে ঢুকিয়ে দিল। আরেক চামচ নিজের মুখে তুলে নিল। অতঃপর পানির বোতল নিয়ে বেসিনের দিকে যেতে যেতে বলল, নামটা ভালো, বাট আই ডোন্ট লাইক ইট। আমি অর্কিড বলেই ডাকবো। সুন্দর না? তোমাকে কি জিজ্ঞেস করছি? তোমার ভালো না লাগলেও আমি এটা বলেই ডাকবো। এখন থেকেই মানিয়ে নাও, তোমার জন্যই ভালো। ইনায়া তেলে বেগুনে জ্বলে উঠল। মুখের খাবারটা দ্রুত শেষ করে তেজওয়ানের কাছে এগিয়ে গেল। তেজওয়ানের কলার ধরে নিজের দিকে ঘুরিয়ে তেজি কণ্ঠস্বরে বলল, আপনাকে আমি এক্ষুনি পুলিশে দেব। দাদু আর কিছু বলতে পারল না ইনায়া। বলার সুযোগটাই দিল না তেজওয়ান। ইনায়া ঠোঁট চেপে ধরল হাত দিয়ে, হাসকি সুরে বলল, আর একটা কথা বললে হাত সরিয়ে ঠোঁট দিয়ে চেপে ধরবো। তা নিশ্চয়ই এত দ্রুত তুমি চাইছো না? ইনায়া রেগে আবার কিছু বলতে যাবে, তার আগেই তেজওয়ান থামিয়ে দিয়ে বলল, ও অর্কিড, এত তাড়া কিসের? কিছুদিন যেতে দাও, এমনিতেই হাঁপিয়ে যাবে এ ঠোঁটের স্পর্শে। ইনায়া নিজের চোখ বন্ধ করে নিল। রাগ, লজ্জা, বিরক্তি সবকিছু মিলে মন চাইছে এখনই সামনে থাকা ছেলেটির মাথা ফাটিয়ে ফেলতে। ইনায়া রাগে ফোঁসফোঁস করছে। তেজন ইনায়ার ঠোঁট থেকে হাত ছড়িয়ে নিজের চুল ব্যাকব্রাশ করতে করতে চলে গেল। যাওয়ার পথে বলে গেল, কাল তবে পুলিশ ডেকো অর্কিড ডার্লিং। তোমার তো আবার আমার জেলখানায় বন্দি হওয়ার তাড়া জেগেছে। যাই হোক, কাল আবার দেখা হবে। আজকের ঘুমটা ভালো হবে। গুড নাইট। গম্ভীর গলার শব্দগুলো থাকলেও তেজনের মুখোদয় কি আদেও গম্ভীর ছিল নাকি জানা নেই ইনায়ার। এদিকে ইনায়ার রাগে সারা শরীরে আগুন ধরে যাচ্ছে। চেনা নেই জানা নেই হুটহাট কোন পাগলের পাল্লায় পড়ল সে। কে এই তেজওয়ান খন্দকার? আমার সাথে এমন অস্বাভাবিক আচরণই বা কেন করলো? অস্বাভাবিক? এত পুরো তার ছিঁড়া পাগল একটা। বিড়বিড় করে কথাগুলো বলেই চেয়ারে বসে পড়ে ইনায়া। খাওয়ার ইচ্ছাটাও চলে গেছে। কোথায় একটু মাইন্ড ফ্রেশ করার জন্য বাড়ি ফিরল, এখানে এসে নতুন ঝামেলা এসে চাপলো তার। কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে রইল ইনায়া। হঠাৎ মনে পড়লো তার বাড়ি আসার উদ্দেশ্য। প্লেটটা সামনে নিয়ে খেতে লাগলো আর ভাবতে লাগলো কি করা যায়। খাওয়া বাদ দিয়ে বিড়বিড় করে বলল, কাকন, আই এম কামিং হোম। সকালটা হতে দাও সিস, বাকিটা ইনায়ার দায়িত্ব। ঠোঁট বাঁকিয়ে হাসলো ইনায়া। আবার খাবারের দিকে মনোযোগ দিল। রোজকার নিয়ম অনুযায়ী 6টার সময় ঘুম ভাঙে কাকনের। মাথাটা ব্যথা করছে তার। গত রাতের কথা মনে আসতেই নিজের মাথার চুল চেপে ধরল। কি অস্বস্তিতেই না ফেলেছিল লোকটা। লোকটা তো অশুভ কেন? বিরক্ত লাগে কাকনের। আপনা আপনি মুখ ভেঙালো। বিছানা ছেড়ে উঠতে নিলে কাকন বুঝতে পারে তার পাশে আরও একজন আছে তার বিছানায়। দ্রুত মাথা ঘুরিয়ে তাকায় কাকন। উল্টো দিক হয়ে শুয়ে থাকা ইনায়াকে দেখে ঠিকই চিনতে পেরে গেছে কাকন। মুখে ফুটে উঠল উজ্জ্বল হাসি। কাকন ধাপ করে বিছানায় বসে পড়ল। ইনো, ওই ইনো, তুই সত্যি এসেছিস? কি রে ওই একটা কড়া ধমক লাগিয়ে দিল ইনায়া। ঘুম ঘুম চোখে মাথা ঘুরিয়ে বিরক্তি নিয়ে বলল, চুপ, সমস্যা কি? তুই সত্যি এসেছিস? কাকনের কথা শুনে বিরক্ত হয় ইনায়া। ছোট করে শ্বাস ফেলে আবার বালিশে মাথা রেখে বলে, না, মিথ্যে মিথ্যে আসছি। যত সব আজব প্রশ্ন।
চাদরটা দিয়ে ভালোভাবে মাথা ঢেকে নিল ইনায়া। কাকন এক টানে চাদর টান দিয়ে ফেলে দেয়। উচ্ছ্বাসিত কণ্ঠস্বরে বলে উঠল, আমার সত্যি বিশ্বাস হচ্ছে না। কখন এলি তুই? কি রে বল না। ওই গড প্রমিস কাকন, আর একটা কথা বললে তোকে বারান্দা থেকে ফেলে দিয়ে আসবো। একে তো রাতে জার্নি করে এসেছি, নিজে এসে রান্না করতে হয়েছে, তার ওপর ওই উটকো ঝামের। রাতের কথা মনে পড়তেই চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করে ইনায়া। এসব আর ভাবতেই চায় না। কাকন ইনায়ার কথায় ভ্রু কুঁচকে বলল, রাতে আবার কি হয়েছে? ইনায়া আবার চাদর টেনে শুয়ে চোখ বন্ধ করে ফেলল। বিরক্তিকর সুরে বলল, আমি ক্লান্ত, বেশি রাত হয়ে গিয়েছিল বলে আর ডাক দেইনি কাউকেই। ঘরের চাবিটাও হারিয়ে ফেলেছি, তাই বিরক্ত না করে তোর ঘরেই শুতে এসেছিলাম। কিন্তু না, আমার মতো জনদরদির যে হিতে বিপরীত হবে তা ভুলেই গিয়েছিলাম। তোদের বিরক্ত করব না ভেবেইছিলাম, এখন তুই বিরক্ত করছিস। হয় আমার ঘরের চাবি দে, না হয় এখান থেকে যা। একটা শব্দও যদি কানে আসে না, তাহলে খবর আছে। কাকন ধপ করে দীর্ঘশ্বাস ফেলে। ড্রয়ার থেকে চাবি বের করে ইনায়ের বালিশের কাছে রেখে বলল, ঠিক আছে আমি যাচ্ছি, আর চাবিও রেখে গেলাম। ইনায়ের তরফ থেকে আর কোনো উত্তর আসলো না। কাকন মৃদু মুখ ফুলিয়ে ওয়াশরুমে চলে গেল। মেয়েটা গুনে গুনে তার থেকে 4 বছরের ছোট, তবে মেজাজ দেখো 60 বছরের বুড়ি। হাতে ব্রাশ নিয়ে ছাদে এসেছে ইনায়া। সেখানে আগে থেকেই ফারুক আর জুবায়ের উপস্থিত। ইনায়া ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়ালো। দূর থেকে তা লক্ষ্য করলো জুবায়ের। জমিদার দাদু, ওই মেয়েটাকে? ফারুক মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকা ইনায়াকে দেখে ফারুক মৃদু হাসে। পুনরায় জুবায়েরের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, এই বাড়ির গিন্নি রায়বাগিনী। জুবায়েরের কপালে ভাঁজ পড়ল। ফারুক শব্দ করে হাসলো। এই বাড়ির ছোট মেয়ে ইনায়া শিকদার। এখানে থাকে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে তো ওইখানে থেকে পড়ে। জুবায়ের অবাক হয়। সে তো ভেবেছিল কাকন এই বাড়ির একমাত্র মেয়ে। ফারুক নিজে থেকেই বলল, কখন রে তো এই কয়েকদিনে চিনছ, কেমন গম্ভীর রাগী। আর এই মাইয়া হয়ল তার উপর দিয়া হাঁটে, এর সামনে কখনো চুপ হইয়া যায়। প্রচুর তেরা মাইয়া, সাধে কি আর রায়বাগিনী বলি। কয়েক বছর আগে রাগ কইরা কি জানি বলছিলাম, এই মাইয়াও রাগ কইরা বাড়ি ছাড়লো। আমার লগে কথাও বলে না, কোনো দরকার ছাড়া আসেও না। না জানি কার কপালে জুটলো এই গিন্নি। জুবায়ের একমনে ফারুকের কথাগুলো শুনল। হয়তো এই কারণে বাড়িতে কেউ ওর সম্পর্কে তেমন কিছু বলেনি, তবে একটা জিনিস ভাবাচ্ছে জুবায়েরকে, আর সেটা হলো কাকন নিজেই যেখানে বাঘিনী, সেখানে এই রায়বাঘিনী না জানি কেমন হবে। কথার মাঝে কাকন ছাদে আসে। নিচে চলুন, এখন খাবার তৈরি। ফারুক কাকনের দিকে তাকিয়ে বলল, ইনু কি আজকেও কথা বলবা না? কাকনের হাসি মুখটা নিমেষেই চুপসে যায়। আড়ালে দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখা যাক। জুবায়েরের কৌতূহল জাগলো। কি এমন হয়েছে যে কথা বলে না? তবে প্রশ্ন করার সাহস পেল না। হয়তো ব্যক্তিগত বিষয়। জুবায়ের উঠে দাঁড়ালো, ফারুকের দিকে তাকিয়ে হাত বাড়ালো। উঠুন দাদু। ফারুক হাত বাড়াতে যাবে, তার আগেই পেছন থেকে কণ্ঠস্বর ভেসে উঠল, দাদু দাঁড়াও, কথা আছে তোমার সাথে। কাকন আর ফারুক অবাক হয়ে ইনায়ের দিকে তাকালো, যেন আকাশ থেকে পড়েছে। ইনায়া তাদের প্রতিক্রিয়া দেখে বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। কাকন অবাক হয়ে প্রশ্ন করল, তুই দাদুর সাথে কথা বলবি? ইনায়া আবার ঘুরে তাকালো। শান্ত দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলল, হ্যাঁ। কাকন জুবায়ের দিকে তাকালো। জুবায়ের বুঝতে পারলো কাকনের চোখের ভাষা। চলে যাওয়ার জন্য পা বাড়াতে ইনায়া বলে, আপনি শাফিন জুবায়ের? জুবায়ের হালকা মাথা ঘুরিয়ে বলল, জি হ্যাঁ। ইনায়া গিয়ে ফারুকের সামনাসামনি বসলো। হাতে থাকা ফোনে মনোযোগ দিয়ে কাকন আর জুবায়েরকে উদ্দেশ্য করে বলল, আসতে পারেন দুজনেই। কাকন আর কিছু না বলে চলে গেল। তার পেছনে জুবায়ের। দুজনেই দৃষ্টির আড়ালে যেতেই হাতে থাকা ফোনটা টেবিলে রেখে ফারুকের দিকে তাকালো। কাকনের নাকি বিয়ে দিচ্ছ? ফারুক ঠোঁটে মুচকি হাসির রেখা ফুটিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। মুখে বলল, হ্যাঁ, ভালো ছেলে পেয়েছি, তবে কখনের পছন্দ হলেই তবেই কথা এগোবো। ইনায়া শান্ত তবে গম্ভীর গলায় বলল, কাকন কেমন তা কি তুমি জানো না? তোমাদের মতামতের বাইরেও কখনো যাবে না, এমনকি মুখ ফুটে বলবেও না। ও বাইরে বাইরে নিজেকে যেভাবে প্রদর্শন করে তা ও নয়। ফারুক মুখটা গম্ভীর করে নিল। হ্যাঁ, ইনায়া যা বলছে সত্যি বলছে।
পেলে একটা না হয় 10টা দেখব। খারাপ তো আমরা চাই না। আর কখনের পছন্দে কেউ তো নেই, থাকলে কোনো প্রশ্ন ছাড়াই আমি রাজি হয়ে যেতাম। কাকনের পছন্দের কেউ থাকলেও কি ও বলতো? বিষয়টা হাস্যকর না? ফারুক কপাল কুঁচকে ইনায়ার দিকে তাকালো। ইনায়া কথা না বাড়িয়ে সোজাসুজি বলল, তুমি জানো, কোনো কারণ ছাড়া এই বাড়িতে আমি পা রাখি না। আজকেও কাজে বা দরকারেই এসেছি। যাই হোক, কাকন একজনকে ভালোবাসে, তবে জটিল বিষয় হচ্ছে এটা সে নিজেও মানতে চাইছে না। ফারুক কিছুটা চমকায়, একটু সোজা হয়ে বসে। কখনের নিজস্ব পছন্দ আছে। কে সে? জুবাইর, সাফিন জুবাইর। ফারুক সত্যি সত্যি বিস্মিত হলো, অবাক হয়ে তাকিয়ে রইল ইনায়ার দিকে। ইনায়া স্বাভাবিক স্বরেই বলল, জুবাইর ভালো ছেলে, মা মারা গেছে আর বাবা একটি খুনের দায়ে জেলে। কিছুদিন পর ছাড়া পাবে, আর বোন আছে। মানুষ হিসেবে সে ভালো। তুমি নিশ্চয়ই অতীতকে টেনে বর্তমান বিচার করবে না? ফারুক মৃদু হেসে বলল, বাবার অন্যায়ের দায় সন্তান কেন নেবে? আমারও মনে হয়েছিল ওরা হয়তো দুজন দুজনকে পছন্দ করে। ইনায়া তাচ্ছিল্য হেসে বলল, প্রথম কথাটা বোঝার জন্য ধন্যবাদ। ফারুক মাথা নিচু করে বলল, আমার কে আছে বোন? তোমরাই তো আমার সব। বাইচব বা কতদিন? এখনও সেই কথাগুলো মনে রেখে অভিমান করে থাকবি? রাগ করে না হয় একটু বলে ফেলেছিলাম, এর জন্য তো 3 বছর ধরে বাড়ি ছাড়া থাকলি, আমার সাথে কথা বলা বন্ধ করে দিলি। ইনায় ফিচেল হাসলো। রাগ অভিমান আমার নেই দাদু, তাহলে হয়তো আজ তোমার সাথে কথা বলতাম না। সত্যি বলতে এই বাড়িতে আমার ভালোই লাগে না। শহরে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছি, নিজস্ব ব্যক্তিত্ব তৈরি করেছি, অন্যরকম এক শান্তি সেখানে। ফারুক দীর্ঘশ্বাস ফেল। এই মেয়েকে বুঝিয়ে লাভ নেই। আরও কিছু সময় কথা বলল দুজনে। কথা শেষ হতেই ইনায়া দাঁড়িয়ে হাত বাড়ালো ফারুকের দিকে। ফারুক ইনায়ার হাত ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ইনায়া ধরে ধরে তাকে নিচে নিয়ে যাচ্ছে। ফারুকের ঘরের কাছে আসতেই ফারুক বলে, আমি ঘরে যাই, তোমার দাদি এসে খাইয়ে দিয়ে যাবে। ইনায়া ভ্রুকুসকে বলল, নিচে যাচ্ছ? তাও এখনই আমার সাথে? ফারুক আর কথা বাড়ালো না। এমনিতেও কথা শোনার পাত্রী ইনায়া নয়। হঠাৎ ইনায়া দাঁড়িয়ে গেল। তেজওয়ান খন্দকারটা কে? ফারুক মৃদু হেসে বলল, গোয়েন্দা পুলিশ, ওই যে মেম্বার আর বাকি খুনগুলোর তদন্ত করতে এসেছে। ছেলেটাকে বেশ লাগে আমার, সেদিন কথা হয়েছিল আমার। কি সুন্দর কথা বলে। ইনায়া ভ্রুকুসকে বিরক্তি নিয়ে কিছু একটা বিড়বিড় করলো, তারপর বলল, চুপ করে নিচে চলো। ফারুক এখনো ইনায়ের দিকেই তাকিয়ে আছে। এই মেয়ে যে তার সাথে কথা বলছে তা বিশ্বাস হচ্ছে না তার। হওয়ার কথাও নয়। কখনকে খুব ভালোবাসো তাই না দাদু ভাই? ইনায়া থেমে যায় ফারুকের কথায়, শক্ত কণ্ঠস্বরে বলে, কখনোই না। ফারুক বুঝতে পারে না এই মেয়েকে। বোনের জন্য জীবন দিয়ে দিতে পারবে, অথচ মুখে বলে ভালোবাসে না। নিচে যাবে নাকি আমি একাই চলে যাব? ইনায়ার কথায় ধ্যান ভাঙে ফারুকের। স্মিত হেসে আবার পা বাড়ায়। খাবার টেবিলে ফারুককে দেখে সকলেই অবাক, সাথে ইনায়া। সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো নাটক হচ্ছে এখানে। ইনায়া সেসবে পাত্তা না দিয়ে ফারুককে তার চেয়ারে বসিয়ে দিল। এই বাড়িতে সব থেকে সুন্দর বিষয় হচ্ছে রহমত থেকে শুরু করে ফারুক সবাই এক টেবিলেই খাওয়া দাওয়া করে, সবাই একটা পরিবার মনে করে। অবশ্য অসুস্থ থাকায় এতদিন ফারুক আসেনি, আর ইনায়ের পাল্লায় পড়ে আসা। পলাশ মুখ গম্ভীর করে বসে বসে খাচ্ছে। তার পাশে লতা। বকুল তার ছেলেকে নিয়ে নিজের ঘরেই আছে। এখানে উপস্থিত বলতে জুবায়ের, সুমি, কাকন, পলাশ, লতা, ফারুক আর ইনায়া। পলাশকে গম্ভীর দেখে জুবায়ের জিজ্ঞেস করলো, কিছু হয়েছে তোমার পলাশ? এভাবে মুখ গম্ভীর করে আছো যে? কাকন জানে পলাশের গম্ভীরতার কারণ। পলাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, পড়তে হবে না, এখানে থাকলে তো পড়া হবে। পলাশ কিছু বলল না, মাথা নিচু করে খেতে লাগলো। ফারুক বলল, কিরে পলাশ, এর জন্য মন খারাপ? পলাশের এর জন্যই মন খারাপ, তবে মাথা দুদিকে নাড়িয়ে না বলল। জুবায়ের পলাশকে প্রশ্ন করলো, কোন কলেজে জানো? মাইলস্টোন কলেজ। কবে যাচ্ছ? আজকেই বিকেলে। পলাশ এখনো মাথা নিচু করে রেখেছে। ওদিকে লতার রাগ হচ্ছে। এই ছেলেটার মাথা সম্পূর্ণ নষ্ট। বলে কিনা এক্ষুনি বিয়ে করে রেখে যাবে, না করেছি বলে রাগ করে বসে আছে। এটা কি বিয়ের বয়স?
মনে মনে কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে গেল। লতার খাওয়া শেষ, পলাশেরও খাওয়া শেষ। সেও উঠতে নিলে ইনায়া নিজের প্লেটের খাবারে মুখ দিতে দিতে বলল, আজ পলাশ যাচ্ছে না কোথাও? পলাশ দাঁড়িয়ে যায়, মনে মনে খুশি হয়ে দাঁড়িয়ে থাকে ইনায়ার পরবর্তী কথা শোনার জন্য। ইনায়া খাবারের দিক থেকে মাথা তুলে পলাশের দিকে তাকিয়ে বলল, মুরগি জবাই দে, আর টেবিলের ওপর লিস্ট আছে, লিস্ট অনুযায়ী সবাইকে দাওয়াত দে। কাকনের কপালে ভাঁজ পড়ল। হঠাৎ কিসের দাওয়াত? তোর বিয়ের। কাকন ভ্রু কুঁচকে নেয়। মজা কেন করছিস? কেন বল দাওয়াত? আমি মজা করি না। বলেই উঠে দাঁড়ায় ইনায়া। পরনে থাকা চেক শার্টটা সামনে গিট দিয়ে পলাশকে উদ্দেশ্য করে বলল, চল আমার সাথে। পলাশ কোনো কথা না বলে ইনায়ের পেছন পেছন বাড়ি থেকে বেরিয়ে গেল। ইনায়া যেতেই কাকন ফারুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। ইনায়া কি সত্যি বলছে? দাদু? কাকন কিছু বলার আগেই ফারুক বলল, ইনায়া সত্যি বলেছে। এই যে ডক্টর বেটা তাকাইয়া না থাইকা আমারে ধরো। জুবাইর অবাক দৃষ্টিতে কাকনের দিকে তাকিয়ে রইল। কাকন কিছু না বলে দৌড়ে রান্নাঘরের ভেতর চলে গেল। জুবাইরের হৃদস্পন্দন বেড়ে গেছে। তবে কি সে কাকনকে হারিয়ে ফেলবে? কি বেটা ধ্যানে পড়ছো নাকি? জুবাইর ফারুকের দিকে তাকায়, নিজের অস্থিরতাকে ভেতরে রেখেই ঠোঁটে জোরপূর্বক হাসি ফোটালো। জুবাইর এগিয়ে এসে ফারুককে ধরতে নিলে সুমি বলে, তুমি যাও ভাই, আমি নিয়ে যাই এই বুইরা ব্যাটারে। ফারুক চোখ গরম করে তাকালে সুমি মুখ ভেঙিয়ে বলে, হইছে চলো। জমজমাট পরিবেশ, বাড়ি ভর্তি মেহমান, হইচই। কি থেকে কি হয়ে গেল বা হচ্ছে কিছুই বুঝতে পারছে না কাকন। হঠাৎ করে কেন আজকে বিয়ে দিতে হবে? বিছানায় মাথা নিচু করে এইসবই ভাবছে কাকন। তার পাশে লতা আর জাহিন শাড়ি আর গহনাগুলো উল্টে পাল্টে দেখছে। হাতে একটি কাঠের বাক্স নিয়ে কাকনের ঘরে ঢুকলো ইনায়া। জাহিন আর লতার দিকে এক পলক তাকিয়ে গম্ভীর গলায় বলল, এখান থেকে যাও। লতা মাথা নাড়িয়ে জাহিনের হাত ধরে বাইরে চলে গেল। ইনায়া সাথে সাথে দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। কাকন এখনো আগের মতোই বসে আছে। তার আশেপাশে কেউ আছে কিনা সেদিকে খেয়াল নেই। মনের ভেতর চলছে অস্থিরতা। মন আর মস্তিষ্কের লড়াইয়ে কাকে প্রাধান্য দেবে সে? ভাবনা চিন্তা শেষ হলে শাড়িটা পরে আয়। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে ফোনের দিকে দৃষ্টি রেখে কথাটা বলল ইনায়া। কাকন সেদিকে একবার তাকালো, ভাবলো জিজ্ঞেস করবে কিনা কার সাথে তার বিয়ে। এখানে বসে থাকার সময় আমার নেই, দ্রুত শাড়িটা পরেই আয়। কাকন বলতে গিয়েও বলতে পারলো না। শাড়িটা হাতে নিয়ে পাশের রুমে চলে গেল। কাকন চলে যেতে ইনায়া ফোনের দিকে থেকে চোখ সরিয়ে কাকনের যাওয়ার দিকে তাকালো। সাথে সাথে একজনকে ফোন করলো। রাত 8টার মধ্যে এখানে নিয়ে আসুন ওনাকে। তাকে ছাড়া কি বিয়ে জমবে নাকি? বেচারার সত্যিটাও তো সবাইকে জানানো প্রয়োজন। অপর দিক থেকে কে কি বলল শোনা গেল না। ইনায়া গম্ভীর গলায় বলল, রাখছি। ইনায়া কল কেটে দেয়। তখনই কাকন শাড়ি পরে ঘরে আসে। কাকনকে দেখা মাত্রই ইনায়া দাঁড়িয়ে যায়। কাঠের বাক্সটা নিয়ে কাকনের মুখোমুখি দাঁড়ায়। বক্সটা খুলতে খুলতে কাকনকে উদ্দেশ্য করে বলে, দাদু তো বলল তুই নাকি বিয়েতে রাজি, তাহলে এখন মুখ চোখ গম্ভীর করে রেখেছিস কেন? অন্য কাউকে পছন্দ নাকি? কাকন জোরপূর্বক হেসে বলে, না না, কাকে পছন্দ থাকবে আবার? হুট করে না বলে বিয়েটা হচ্ছে তাই আর কি। ইনায়া মনে মনে হাসলো। এই মেয়ে নিজের অধিকার নিজে বুঝে নিতে পারে না, মুখ ফুটে বলতেও পারে না। ইনায়া আর কিছু না বলে বক্স থেকে নূপুর জোড়া বের করলো, সোনার নূপুর। বসে পড়লো কাকনের সামনে। কাকনের ডান পায়ে একটি নূপুর পরিয়ে দিয়ে আবার উঠে দাঁড়ালো। একটু পর বকুল এসে সাজিয়ে দিয়ে যাবে তোকে, আমি আসছি। ইনায়া চলে যেতে নিলে কাকন ইনায়ার হাত ধরে তাকে থামায়। ইনায়া ভ্রু কুঁচকে কাকনের দিকে তাকাতেই কাকন বলে, আমি কিছু লুকাতে চাই না। আমার অতীত সম্পর্কে জানার পর সে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। অতীতকে বর্তমানে টানতে নেই, কিন্তু এই অতীত কাল হয়ে দাঁড়াবে সামনে। আর মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক শুরু হলে বিশ্বাসটা থাকবে। এটা মিথ্যে না, এটাকে বলে এড়িয়ে যাওয়া। ইনু, আমি আসছি। কাকনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে চলে গেল ইনায়া। কাকন ধপ করে মাটিতে বসে পড়ল। তার সাথে কেন এমন হয়? আমাকে কেন পাঞ্জাবি পরতে হবে? জুবাইরের কথায় বিরক্ত হয়ে পলাশ বলে, আমার বোনের বিয়ে বলে কথা, আর তুমি এমনি থাকবা? জমিদার বাড়ির মাইয়ার বিয়া পাঞ্জাবি পরতেই হইব?
দীর্ঘ 20 মিনিট পলাশের জোরাজুরিতে শেষমেশ বাধ্য হয়ে পাঞ্জাবিটা হাতে নেয় জুবাইর। ইচ্ছে করছে এখনই এই বাড়ি থেকে বের হয়ে যেতে। চোখের সামনে তার কাকন অন্য কারো হয়ে যাবে ভাবতেই বুকে ব্যথা করছে। জুবাইর ভাই যাও না তাড়াতাড়ি। শুভ্র রাঙা পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে চলে গেল জুবাইর। পলাশ মুখ টিপে হাসছে। জুবাইর যেতেই পলাশ বিড়বিড় করে বলল, একটু পর তোমার জন্য একটা না দুইটা ধামাকা আছে ভাই। জমিদার ফারুক শিকদারের জরুরি তলবে বাড়িতে এসেছে তেজওয়ান ও আফিফ। সারা বাড়ি সাজানো হয়েছে। হঠাৎ এত আয়োজনের কারণ জানা নেই কারোরই। তেজওয়ান আর আফিফ আসতেই পলাশ তাদের হাতে দুটো ব্যাগ দিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসতে বলল। তেজওয়ান কিছু না বললেও আফিফ জিজ্ঞেস করলো, হঠাৎ এত কিসের প্রয়োজন? কাকন আপার বিয়ে। বলেই পলাশ ছুটল। কত দায়িত্ব তার। তেজওয়ান আফিফ দুজনেই আশ্চর্য হয়। হঠাৎ করে বিয়ে? আর কিছু না বলে নিজের রুমে চলে আসে তেজওয়ান। প্যাকেটের ভেতর আকাশি রঙের পাঞ্জাবি। তেজওয়ান ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে বের হলো। আয়নায় নিজেকে একবার দেখে নিল। না, খারাপ লাগছে না তাকে। তেজওয়ান টেবিলের সামনে থাকা চেয়ারটায় বসলো। অন্য কিছু ভাবার সময় নেই তার। এখন তার ভাবনা একটাই, আর সেটা হলো অনুপ্রভা। অনুপ্রভা নাকি ইনায়া? এত মিল কি করে থাকতে পারে দুজনের মাঝে? সেদিন কাকন অনুপ্রভা শিকদারের অঙ্কন করা চিত্রটি দেখিয়েছিল তাকে। সত্যি বলতে অসম্ভব সৌন্দর্যের অধিকারী ছিল তিনি। তারপর সেই অনুপ্রভা গৃহে ঘটে যাওয়া ঘটনাটি আসলে কি সেসব ভ্রম ছিল, কল্পনা ছিল? সেই রমণীকে সেদিন মেলাতে না পারলেও এখন তার স্পষ্টতই মনে পড়ছে সেদিনের সেই রমণী, তার অর্কিড দ্বিতীয় এক অনুপ্রভা। আর গতরাতের ঘটনা, ইনায়া শিকদার। আগে পরে কিছু জানে না সে শুধু জানে ইনায়াকে তার লাগবে, তার অর্কিড। হয়তো অনুপ্রভাকে নিয়ে বেশি ভাবার কারণে সত্যি কল্পনা করেছিল, কিন্তু ইনায়া তো বাস্তব। আর এই বাস্তবতা শুধু তার। তেজওয়ান বিড়বিড় করলো, অর্কিড অর্কিড অর্কিড। হ্যাঁ, ইনায়া দেখতে হুবহু অনুপ্রভা। গভীরভাবে পর্যবেক্ষণ না করলে খুব একটা পার্থক্য ধরতে পারবে না কেউ। তেজওয়ান কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ভাবনা অনুযায়ী চেয়ার থেকে উঠতে নিলে মাথা ঘুরিয়ে আসে তার। আবার বসে পড়ে তেজওয়ান। মাথা ঝিমঝিম করছে। বিষয়টা বুঝতে পারলো না সে। কোথা থেকে একটা কাগজ এসে পড়ল তেজওয়ানের সামনে। তেজওয়ান কাগজটি হাতে নিল। কাগজটি খুলতেই দেখতে পেল গোটা গোটা অক্ষরে লেখা, আমার নামে তুমি অন্য কাউকে ডাকো। তেজওয়ান বুঝলো না কথার মানে। মাথা ঘুরিয়ে পেছনে তাকালো সে। না, কেউ তো নেই। কাগজটা আসলো কি করে? আর এই লেখার মানেই বা কি? সময়ের সাথে সাথে সব বদলে গেলেও অতীতের দাগগুলো থেকে যায়, যা সারাটা জীবন মনে করিয়ে দেয় তিক্ত অতীত। এই অতীতের তিক্ততা নিয়ে বাঁচা যায় না, শুরু হতে পারে না কোনো সম্পর্ক। তাই তো মুখোমুখি দাঁড়িয়ে আছে কাকন আর জুবায়ের। একটু পর তাদের বিয়ে। কিছু সময় আগেই জমিদার ফারুক শিকদার দুজনকেই অবগত করেছে তাদের বিয়ের ব্যাপারে। কাকন অবশ্য অবাক হয়েছিল, কিন্তু জুবায়ের ছিল ততটাই খুশি। কাকন চায় না জুবায়েরকে ঠকাতে, তাই বিয়েটা হওয়ার আগে সম্পূর্ণ সত্যিটা তার জানা দরকার। আপনি কি আমাকে বিয়ে করতে চান না? কাকন মাথা নিচু করে ফেলল। লাল টকটকে বেনারসি, সাথে হালকা সাজ। জুবায়ের মনে মনে হাসলো, বিড়বিড় করলো, এই পরীটা তবে আমার? মনের কথাগুলো মনে রেখেই জুবায়ের মুখে বলল, কিছু একটা বলবেন বলেই তো আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, তাহলে বলুন। কাকন উল্টো দিকে ঘুরে বড় করে শ্বাস নিল, পেছন ঘুরেই বলল, বিয়ে করার আগে সত্যিটা জেনে নিন, তারপর আপনি ভেবে দেখবেন বিয়েটা করবেন কিনা। বলুন। কাকন চোখ বন্ধ করে নিল। অস্থির অনুভব হচ্ছে তার। কি করে বলবে সে তিক্ত বিষাক্ত অতীত? কাকন দুহাতে কান চেপে উচ্চ শব্দে বলে উঠল, আমি কুমারী নই, আমার সতীত্ব নষ্ট হয়ে গেছে অনেক আগে। আস্তে করে কান থেকে হাত সরালো কাকন। চোখ দুটো এখনো বন্ধ। জুবাইরের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। যাবেই বা কি করে? তার মতো একটা মেয়েকে কি বা বলার আছে? কাকন আস্তে করে চোখ খুলে আগের ন্যায় দাঁড়িয়ে রইল। কিছু সময় পর আবার বলল, আমি একজন ধর্ষিতা নারী। আমি জানি এই বিয়েটা হবে না, এটা আমার আফসোসের নেই, বিশ্বাস করুন, কিন্তু মিথ্যা বলে কোনো সম্পর্ক তৈরি করতে চাইনি আমি। এখনো কোনো জবাব পেল না জুবাইরের। হঠাৎ নিজের পেটে কারো স্পর্শ পেতে হকচকিয়ে উঠল কাকন। মাথা ঘুরিয়ে দেখল জুবায়ের।
হ্যাঁ, জুবায়ের তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। ঠোঁটে তার মনোমুগ্ধকর হাসি। কাকন নিজের চোখের পানি মুছে পুরোপুরি জুবাইরের দিকে ঘুরল। আপনি হাসছেন কেন? আর কিছু বলছেনই বা কেন? কি বলবো? জুবাইরের খাপছাড়া জবাবে কাকন কথা হারিয়ে ফেলল। এই ছেলে এমন আচরণ করছে যেন সব স্বাভাবিক। কাকন জুবাইরের চোখের দিকে তাকিয়ে অসহায় সুরে বলল, আপনি কি শুনেননি আমি কি বলেছি আমি দোষী? জুবাইর কাকনের গালে হাত রাখে, মুচকি হেসে বলে, তুমি পবিত্র, তুমি ফুলের মতো পবিত্র। এই পবিত্রতায় যে বা যারা কালি লেপন করেছে তারা অপবিত্র। তুমি কেন হবে? তুমি আমার ফুল, আমার পবিত্র প্রণয়। মানুষ এমনটাও হতে পারে, এতটা সুন্দর পরিষ্কার পবিত্র মন থাকতে পারে। এই লোকটার প্রতি অনুভূতিগুলো ভুল ছিল না তার। বড্ড বেশি কান্না পাচ্ছে তার, কষ্টে না সুখের। সুখ সুখ অনুভূতি হচ্ছে তার। নিজের কপালে উষ্ণ স্পর্শ পেতে জুবাইরের দিকে পুনরায় তাকালো কাকন। জুবাইর মৃদু হাসলো। জানি এটা ঠিক না, তবুও আটকাতে পারলাম না নিজেকে, ক্ষমা করে দিও। কাকন বারবার মুগ্ধ হচ্ছে এই ছেলেটাকে দেখে। একবার জানতেও চাইলো না কি হয়েছিল। তার উপর জুবাইরের মুখে তুমি সম্বোধন শুনে অন্যরকম ভালো লাগা কাজ করছে কাকনের। আমার বিষাক্ত অতীত সম্পর্কে জানতে চাইবেন না? কে, কেন, কখন, কি হয়েছিল? জুবাইর আবার স্মিত হাসলো। এখন না, কোনো একদিন বৃষ্টিস্নাত সন্ধ্যায় বরং এই বিষাক্ত অতীত ধুয়ে ফেলবো, ভারী বর্ষণে মুছে ফেলবো সেই তিক্ততা, লেপন করব আমার নামের প্রতিমা। কাকনের দু চোখের কার্নিশ বেয়ে আপনা আপনি পানি পড়ছে। জুবাইর সযত্নে পানি মুছে দিল। এবার চলো, বিয়েটাও তো করতে হবে। কাকন মৃদু হাসে, মনে মনে বিড়বিড় করে, ছেলেটাকে ভালোবেসে ভুল করিনি। সৃষ্টিকর্তা সত্যি উত্তম পরিকল্পনা করে। কাকন দরজা খুলে নিজের ঘরের দিকে চলে গেল। জুবাইর সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাসি মিশ্রিত মুখটা নিমিষেই মিলিয়ে গেল। ভর করল কঠোরতা। হাত মুষ্টিবদ্ধ করে জোরে জোরে শ্বাস নিল। বিড়বিড় করে বলল, ভালোবাসি, তুমি আমার পবিত্র ভালোবাসা। এতটা সময় কাকনের সামনে নিজেকে স্বাভাবিক দেখালেও ভেতর ভেতর কি পরিমাণ ঝড় চলছিল তা বলার মতো না। নিজের ভালোবাসার মানুষের প্রতি অন্য কারো নজর পর্যন্ত যেখানে কারো সহ্য হয় না, সেখানে সেই মানুষটার সর্বাঙ্গে অন্য একজনের স্পর্শকেও মেনে নিতে পারবে না। জুবায়েরও তার ব্যতিক্রম নয়। তারও যন্ত্রণা হচ্ছে, কিন্তু কাকনের তো কোনো দোষ নেই। তার কাকন তার পরি সম্পূর্ণ পবিত্র তার কাছে। জুবায়ের আবার বিড়বিড়ালো, ভালোবাসলে মানুষ গোটা জন্ম অপেক্ষা করতে পারে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ফিরে আসার অপেক্ষা করতে পারে। আর আমি পেয়েও তোমাকে হারাবো, তাও আবার একটি নোংরা অতীতের জন্য? কখনোই না। তুমি যদি 10 বাচ্চার মাও হতে, তবুও আমি তোমাকেই চাইতাম। তুমি আমার পরি, আমার প্রণয়িনী। সিল্কের সাদা ও গোলাপি রঙের সংমিশ্রণের একটি চুড়িদার পরেছে লতা। ড্রেসটা অবশ্য ইনায়ের আনা। অনেক বেশি পছন্দ হয়েছে তার। পলাশ লতার সাথে মিশিয়ে গোলাপি রঙের পাঞ্জাবি পরেছে। বয়সের তুলনায় শারীরিক গঠন বড়দের মতন পলাশের। দেখে মনে হচ্ছে 22-23 বছরের যুবক। এক দৃষ্টিতে তাকিয়েই আছে লতা। এই শ্যামপুরুষটা তার, এই সুদর্শন ছেলেটা শুধুমাত্র তার। পলাশের আপাতত কোনো দিকে খেয়াল নেই। সে মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত। বোনের বিয়ে বলে কথা। লতার ডাক পড়তেই লতা দৌড় লাগায় কাকনের ঘরের দিকে। সুমি, বকুল, জাহিন, ইনায়া সবাই এখানে। লতা আসতেই বকুল বিকেলকে লতার দিকে এগিয়ে দিল। বিকেলকে নে, আমি ওর জন্য দুধ বানিয়ে নিয়ে আসছি। লতা বাবুকে কোলে নিয়ে সুমির পাশে বসে পড়ল। ইনায়া কাকনকে গহনাগুলো পরিয়ে দিচ্ছে, আর জাহিন কাকনকে দেখছে আর মুস্কি মুস্কি হাসছে। কাকন বারবার আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করছে আর মৃদু হাসছে। একটু আগে মুখ ফুলাইয়া বৈশা থাইকা এখন খুশিতে নাচতে ইচ্ছা করতেছে, তাই না? সুমির কথায় কাকন লজ্জা পায়। খুশি তো হবেই, যার জন্য না চাইতেও এত অনুভূতির উড়োউড়ি আজ তাকে পাচ্ছে। জাহিন খিলখিল করে হেসে বলে, আমার ভাইয়ার মতো ছেলে যে পেয়েছে, খুশি তো হবেই, তাই না ভাবি? কাকন মৃদু হাসে, উত্তর দেয় না। লতা বলে, আজকে আপাকে দেখে ডাক্তার দাদাই অজ্ঞান হয়ে যাইবে একদম। ইস, আমি যে কবে এইভাবে বসে আসবো। লতার কথা শুনে সবাই হাসে, শুধু ইনায়া ব্যতীত। এত শব্দ আর কাকনের নড়াচড়াতে তার বিরক্ত লাগছে। আজকের দিনটা কিছু বলতে চাইছে না ইনায়া।
কাকনের চুলে গোলাপগুলো গুজে দিয়ে ফোনটা হাতে নিল ইনায়া, পা বাড়ালো দরজার দিকে। তুই তৈরি হইবি না? সুমির কথায় ইনায়া তার দিকে তাকালো, গম্ভীরতা সহিত মাথা নাড়ল, প্যাকেটটা নিয়ে চলে গেল। কাকন ইনায়ার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, ক্ষমা করে দিস ইনু, তোকে এইভাবে দেখতে পারছি না আমি আর। আমার জন্য আজ তোর এই অবস্থা, ক্ষমা করে দিস। সব ঠিক আছে। ম্যাম, আমরা গাড়িতে আছি, আসতে আরো ঘন্টাখানেক লাগবে। ইনায়া নিজের ঘড়িতে সময় দেখলো 6টা 19। গম্ভীর গলায় অপর পাশের ব্যক্তিকে বলল, 8টা মানে 8টা। ঠিক আছে। ফোন রেখে বারান্দা থেকে রুমে আসে ইনায়া। ফোনটা টেবিলের ওপর রেখে কাঠের তৈরি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। হালকা গোলাপি রঙের ক্রপ টপস আর লং স্কার্ট, চুলগুলো ক্রেপ করা, ঠোঁটে ম্যাট লিপস্টিক, হাতে ডায়মন্ডের ব্রেসলেট, গলায় ও কানে ডায়মন্ডের একটি লকেট ও কানের দুল। ব্যাস পারফেক্ট। মাথাটা প্রচুর ব্যথা করছে তার। আয়নার সামনে থেকে সরে এসে বিছানায় বসলো, হেডবোর্ডে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। ঘরে আছোই, বাইরে যেন এভাবে না দেখি। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কানে আসতেই চোখ খুলে দরজার দিকে তাকালো ইনায়া। গম্ভীর দৃষ্টিতে ভ্রু উঁচু করে দাঁড়িয়ে আছে তেজওয়ান, হাত দুটো পাঞ্জাবির পকেটে, হালকা নীল রঙের পাঞ্জাবি, হাতে ব্ল্যাক বেল্টের টাইটানের ঘড়ি, চুলগুলো পেছনের দিকে ব্রাশ করা, বুকের কাছে দুটো বোতাম খোলা, যার মধ্যে দিয়ে তেজওয়ানের বুকের খানিকটা অংশ দৃশ্যমান। কৃত্রিম উপায়ে তৈরি করা পেটানো শরীরে পাঞ্জাবিটা লেগে আছে। একটা মানুষ এতটা সুদর্শন হতে পারে? ইনায়ার দৃষ্টি পড়ে তেজওয়ানের গালে থাকা জলজল করতে থাকা তিলটার দিকে, যে কোনো মানুষকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট। ইনায়া আনমনে বলে ওঠে, হি ইজ ড্যাম পারফেক্ট, লুক লাইক। আমাকে দেখার সময় সামনে অনেক পাবে অর্কিড, তার আগে ড্রেস পাল্টিয়ে এসো। তেজওয়ানের কর্কশ কণ্ঠস্বরে ইনায়ার ধ্যান ভাঙে। কী সব বলছিল সে? নিজের ওপর নিজেই বিরক্তি বোধ করলো। আমি কিছু বলছি। তেজওয়ানের রাগান্বিত স্বরে ইনায়া কিছুটা ভরকে যায়, মুহূর্তেই ভ্রু কুঁচকে বলে, আপনি এখানে কি করছেন? তেজওয়ান কিছু একটা বিড়বিড় করছে আর হাত নাড়াচ্ছে। ইনায়া কপাল কুঁচকে তেজওয়ানের কর্মকাণ্ড দেখছে। তেজওয়ান বিড়বিড় করা বন্ধ করে ইনায়ার দিকে তাকালো। ইনায়া কিছুটা ভয় পেল তেজওয়ানের চাহনিতে। চোখ দিয়ে যেন আগ্নেয়গিরির লাভা গলে পড়ছে। রাগে ঠোঁট দুটো কাঁপছে। ইনায়া কিছু বুঝে ওঠার আগেই তেজওয়ান ঘরের ভেতর প্রবেশ করে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। ইনায়ার হাত শক্ত করে চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে শক্ত কণ্ঠে বলে, আমাকে ইগনোর করছো? আমার কথাকে ইগনোর করছো? শুনতে পাওনি আমি কি বলেছি? কি হলো বলো? আরো শক্ত করে চেপে ধরতে ইনায়া ব্যথা চিৎকার দিয়ে ওঠে। লাগছে আমার, ছাড়ুন। ইনায়ার ব্যথাতুর কণ্ঠস্বর কানে আসতেই ধপ করে ছেড়ে দেয় তেজওয়ান। নিজেই দুপা পিছিয়ে গিয়ে চোখ বন্ধ করে বাম হাত দিয়ে নিজের চুল খামচে ধরে কিছু একটা বিড়বিড় করতে থাকে। অপরদিকে ইনায়া ছাড়া পেতে নিজের হাতের দিকে তাকিয়ে তেজওয়ানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। তেজওয়ান ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে চোখ খুলে দ্রুত পায়ে আলমারির কাছে যায়। আলমারি খুলে একের পর এক পোশাক উল্টে পাল্টে দেখতে থাকে। অবশেষে একটি হালকা নীল রঙের অর্গেঞ্জার সালোয়ার কামিজ বের করে ইনায়ার সামনে এসে দাঁড়ায়। ইনায়া কিংকর্তব্য বিমূঢ়ের ন্যায় তেজওয়ানের কাজকর্ম দেখছিল। তেজওয়ান ড্রেসটা ইনায়ার হাতে দিয়ে গম্ভীর গলায় বলে, দুটো অপশন, হয় এটি পরে অনুষ্ঠানে এসো, না হলে ঘরবন্দি থাকো। ইনায়া চোখ বড় বড় করে বলে, মানে? তেজওয়ান গম্ভীর কণ্ঠেই বলল, এরপর আর বলবো না, নিজের হাতেই পাল্টে দেব। ইনায়া দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য হেল। তেজওয়ান বাঁকা হাসলো। এটা তো সবে শুরু অর্কিড ডার্লিং, নাও গো। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে না এলে তোমার নিচে যাওয়া হবে না। ইনায়াকে কিছু বলার সুযোগ না দিয়ে তেজওয়ান রুম থেকে বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। নিজের ঘাড় দুদিকে কাত করতে করতে বিড়বিড় করলো, তুমি ভাবলে কি করে তোমাকে এভাবে আমি নিচে যেতে দেব? আমি ছাড়া আর কেউ তোমাকে দেখতে পারবে না। ইউ আর জাস্ট মাই অর্কিড। অপরদিকে ইনায়া ভেবে পাচ্ছে না এই লোকটার এরকম আচরণের মানে। পাগল নাকি? বড্ড বেশি রাগ হচ্ছে তার, কিন্তু এখন কিচ্ছু করারও নেই। এখন ড্রেস না পাল্টালে লোকটা সত্যি সত্যি বাইরে যেতে দেবে না। পাগল নাকি ছেলেটা? আমি কি পরবো না পরবো সেটা আমার বিষয়, একে তো আমি দেখে নিব। অসভ্য শয়তান পাগল ছেলে কোথাকার। নেহাতি বিয়ে বাড়ি আর দরকারি কাজ আছে, না হলে এই ছেলেটার কথা আমি
মোটেও শুনতাম না। আরও নানা রকম কথা বলতে বলতে ওয়াশরুমে চলে যায় ইনায়া। অতি দ্রুত বাইরে যেতে হবে। তেজওয়ান ইনায়ের ঘরের দরজায় হেলান দিয়ে বাঁকা হাসে। ডোন্ট ওয়ারি অর্কিড, এইটুকু তেজ না থাকলে আর মিসেস খন্দকার হবে কি করে? দ্যাটস লাইক মাই গার্ল অর্কিড। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।